নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার তোমাদের কাছে নতুন একটা ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন গল্প নিয়ে চলে এসেছি। আজকে যে গল্পটা তোমাদের কাছে নিয়ে এসেছি তার নাম জোড়া খুনের রহস্য। গল্পের লেখিকা, গল্পের সূত্রধার ও ব্যোমকেশ বক্সী অজিত এবং অন্যান্য মুখ্য পার্শ্ব চরিত্রের কণ্ঠে কুমকুম গাঙ্গুলি। শুরু হচ্ছে আজকের গল্প, জোড়া খুনের রহস্য। বেলা 12টা। আমরা এখন আছি হরিদ্বারের গঙ্গার পাশে একটা ধর্মশালায়। কি মনোরম দিব্য পরিবেশ। দোতলায় চওড়া বারান্দায় বসে বাইরের পরিবেশ আমি উপভোগ করছি। হরিদ্বারে এসেছি আজ প্রায় 3 দিন হলো। প্রথমে গেছিলাম দিল্লি, সেখান থেকে আগ্রা, তারপর সব শেষে হরিদ্বার। গত 2 দিন অনেক বেড়ানো হয়েছে, তাই আজ গঙ্গার ঘাটেই দিনটা কাটাবো বলে দূরে কোথাও যাওয়া হয়নি। হরিদ্বারে মোটামুটি আর কতগুলো দর্শনীয় স্থান এবং কখন কোথায় বেরোলে বেশিরভাগটাই ভ্রমণ হয়ে যাবে তারই একটা মনে মনে ছক কষছিলাম। আমরা পাশাপাশি এখানে 2টো ঘরে উঠেছি দোতলায়। এই ধর্মশালার যিনি ম্যানেজার, ভদ্রলোক খুব মিশুকে, অমায়িক স্বভাবের, যাতে আমাদের কোনো রকমের অসুবিধা না হয় সর্বক্ষণ সেটা নজর রেখেছেন। শুদ্ধ নিরামিষ আহার হলে কি হবে, বাবুর্চির হাতের রান্নাটি কিন্তু চমৎকার। দেরাদুন চালের ভাত আর তার উপরে ছড়ানো ঘি খাবারের স্বাদে এক আলাদা মাত্রা নিয়ে আসে। আমি যখন দোতলায় বারান্দায় ছক কষে নিচ্ছিলাম আর কোন কোন জায়গায় আমরা ঘুরতে যাব, ঠিক সেই সময় ব্যোমকেশ নিচে একতলায় ম্যানেজার বাবুর সঙ্গে কথোপকথনে ব্যস্ত। সত্তর সম্ভবত এতক্ষণে স্নান সারা হয়ে গেছে। আরে, ব্যোমকেশ এতক্ষণে ফিরছে না কেন? ভাবলাম এতক্ষণ তো হয়ে গেছে, আমি নিচে একতলায় গিয়ে একবার দেখে আসি। সিঁড়ি দিয়ে হেঁটে সোজা নেমে এলাম একতলায়। এসে দেখি বাইরের রিসেপশনে শুধু একটা বাচ্চা করে ছেলে বসে আছে। সেখানে ম্যানেজার বা ব্যোমকেশ কাউকেই দেখলাম না। ব্যোমকেশ গেল কোথায়? কি এমন হলো যে কাউকে না জানিয়ে এমন তড়িঘড়ি করে ব্যোমকেশকে বেরিয়ে যেতে হলো? তাহলে কি আবার কোনো নতুন কেসে ব্যোমকেশ জড়িয়ে পড়লো? সত্যবতী শুনলে বেজায় ক্ষিপ্ত হবে। আমি রিসেপশনের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, ব্যোমকেশ বাবুকে দেখেছিস? তোদের ম্যানেজার বাবুর সঙ্গেই তো কথা বলতে এসেছিল একটু আগে। দাদাবাবু, আপনি জানেন না, ওই যে পাশের ধর্মশালাটা দেখছেন, ওই যে হলুদ রঙের বাড়িটা, সেখানে একটু আগে একটা বউ মারা গেছে। ভদ্রমহিলা? কিন্তু শুনেছি ওটা তো ভাড়া দেওয়া হয় না। না না, ওদের নিজেদেরই ধর্মশালা। মেরামতির কাজ চলছে, সেই জন্য এখন ভাড়া দেওয়া হচ্ছে না। ওরা নিজেরাই থাকতে এসেছিল। আমি আর না দাঁড়িয়ে সোজা সেই দিকেই রওনা হলাম। যাওয়ার আগে ওই বাচ্চা ছেলেটাকে বলে গেলাম একবার যেন 10 নম্বর ঘরের বৌদিমণিকে একটা খবর দিয়ে দেয় যে আমরা পাশের ধর্মশালায় আছি, একটু পরেই ফিরবো। ঘটনাটা যেহেতু সদ্য ঘটেছে, ভিড় এখনো বেশি জমেনি। আমি হন হন করে রওনা দিলাম সেই ধর্মশালার উদ্দেশ্যে। ধর্মশালার ভেতরে ঢুকে দেখি 8-10 জনের ভিড়, সম্ভবত এই এলাকার লোকেরাই। তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম 12 নম্বর ঘরে দোতলাতে ঘটনাটা ঘটেছে। আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম। ঘরটার সামনে আসতেই বাইরে থেকে চোখে পড়ল ব্যোমকেশকে। সঙ্গে দেখলাম 3 জন পুলিশ অফিসার। আমি গেটের বাইরেই দাঁড়িয়ে রইলাম, কিন্তু সেখান থেকেই লক্ষ্য করলাম ব্যোমকেশ খাটের ওপর সেই মৃতা মহিলার দিকে ঝুঁকে কি একটা লক্ষ্য করছিল। ব্যোমকেশ পরীক্ষা করে মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকাতেই আমার দিকে দৃষ্টি যায়। হাতের ইশারাতে আমাকে একটু দাঁড়াতে বলে। তারপর পুলিশ অফিসারকে কিছু একটা বলে শীঘ্র ঘর থেকে বেরিয়ে আসে। তারপর আমাকে উদ্দেশ্য করে ব্যোমকেশ বলল, তুমি কতক্ষণ? আমি উত্তরে বললাম, এই তো। কে মারা গেছে? এক ভদ্রমহিলা, নিজেদেরই ধর্মশালা, আগে ভাড়া হতো, মেরামতির জন্য কয়েক মাস ভাড়া বন্ধ আছে। দেবপ্রয়াগ থেকে স্বামী স্ত্রী গতকাল এখানে এসে পৌঁছেছে। স্বামীকে তো দেখলাম না মনে হয়, শুধু তো তুমি আর 3 জন পুলিশকে ঘরে দেখলাম। স্বামী বেরিয়েছিলেন ঘন্টা 3 জন্য কাজে, ফিরে এসে স্ত্রীকে মৃত দেখে সংজ্ঞাহারা। এই বাড়িটার দেখাশোনার জন্য এখন একটা বৃদ্ধ কর্মচারী আছে, সেই আশেপাশের লোক জড়ো করে।
আর তখনই শোরগোল শুনে আমি আর ম্যানেজার দেখতে যাই। অবশ্য অ্যাম্বুলেন্স আমার যাওয়ার আগেই ডাকা হয়ে গেছিল। সেটা এলে হাসপাতালে ওনাকে নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশ আসতে একটু বিলম্ব হওয়ায় আশেপাশে সবাই ভিড় করছিল সেই 12 নম্বর ঘরে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হয়নি। এমনভাবে অবাধ ঘরে প্রবেশে প্রমাণ নষ্ট হওয়ার যথেষ্ট আশঙ্কা ছিল। ফলে আমাকেই পরিচয় দিয়ে তাদের ঘর থেকে বার করে দিতে হলো। তারপর পুলিশ এলে আমার পরিচয় জানতে চাইলে বাধ্য হয়ে নিজের পরিচয়টা জানাতে হলো। তাদের মধ্যে একজন আমার পরিচয় শুনে আমার নাম শুনেছেন জানালেন, আর তিনি এই মৃত্যু সম্পর্কে আমার একটা মতামত নিচ্ছিলেন। যদিও পোস্টমর্টম রিপোর্ট ছাড়া নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। সত্যি বাবা, তুমি যেখানেই যাও চুরি, ছিনতাই, খুন ইত্যাদি তোমার সঙ্গেই ঘোরে। ব্যোমকেশ ঠোঁটের কোণে একটা মৃদু হাসি খেলিয়ে বলে, চলো অজিত, আমাদের আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের ধর্মশালায় ফিরে যাই, সেখানে সত্য আমাদের অপেক্ষায় আছে। সন্ধেবেলায় ঘাটে বসে গঙ্গা আরতি দেখছি আমরা তিনজন। বিপুল সংখ্যক তীর্থার্থী গঙ্গার তীরে সমবেত হয়ে গঙ্গার প্রশস্তি গীত গান শুনছে। ঘাটের মন্দির প্রাঙ্গণে পুরোহিতেরা হাতে বড় বড় অগ্নিপাত্র ধরে রেখেছেন। ঘণ্টাধ্বনি বাজানো তালে তালে মন্ত্রজপ চলছে ও গঙ্গা আরতি চলছে। কি স্নিগ্ধ, মনোরম, পবিত্র দৃশ্য। মুগ্ধ হয়ে সেদিকেই তাকিয়ে বসে আছি আমরা তিনজন। এমন সময় কানের খুব কাছাকাছি একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। আপনি কি ব্যোমকেশ বাবু? তাকিয়ে দেখলো ব্যোমকেশ এক অপরিচিত ভদ্রলোক। ব্যোমকেশ বলল, হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সেই অচেনা লোকটি বলল, আমি রামরতন বাবুর কর্মচারী। রামরতন বাবু? ও আচ্ছা, আজ সকালে যে ভদ্রলোককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বুঝেছি। আগে হ্যাঁ বাবু, এখন তিনি হাসপাতাল থেকে ফিরে এসেছেন। বৌদিমণির পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। বৌদিমণিকে হাসপাতাল থেকে আনতে গেছেন বাবুর দাদা। তারা ফিরলেই বাবু দেবপ্রয়াগ রওনা দেবেন। দেবপ্রয়াগেই শেষ কীর্ত সম্পন্ন হবে। ব্যোমকেশ বাবু, যাওয়ার আগে বাবু আপনার সঙ্গে একটিবার দেখা করতে চাইছেন। বাবুর আপনার সঙ্গে খুব দরকারি কিছু কথা আছে। আপনার নাম তিনি আগে শুনেছেন। যাওয়ার আগে শুধু একটিবার আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। বাবু, আপনি না করবেন না। আপনি একটিবার চলুন আমার সাথে। আপনি চিনলেন কি করে আমাকে? আপনি তো আগে কখনো আমাকে দেখেননি। বাবু, আপনাকে খুঁজতে ধর্মশালায় গেছিলাম। সেই ধর্মশালার ম্যানেজারই জানালেন যে আপনারা গঙ্গার পাড়ে আরতি দেখতে এসেছেন। কিন্তু আমি তো আপনাকে চিনতাম না, তাই আপনার ধর্মশালার এক কর্মচারীকে ধর্মশালার ম্যানেজার আমার সঙ্গে পাঠায় আপনাকে চিনিয়ে দিতে। দূর থেকে সে আপনাকে দেখিয়ে দিয়ে আবার ধর্মশালায় ফিরে গেছে। বাবু, আপনি একটিবার আমার সঙ্গে চলুন। আমাদের মালিকের শরীর ভালো নেই, নয়তো তিনিই আসতেন আপনার কাছে। ব্যোমকেশ বলল, ঠিক আছে, আমি যাচ্ছি ওনার সঙ্গে দেখা করতে। অজিত, তুমি আর সত্য আর কিছুক্ষণ এখানেই থাকো। আমি ওনার সঙ্গে একটু কথা বলে তাড়াতাড়ি ফিরছি। সত্য বলল, হ্যাঁ, তুমি যাও, আমরা এখন ফিরবো না। তুমি তোমার কাজ সেরে আসো, আমরা ততক্ষণ এই দৈবিক দৃশ্য উপভোগ করি। রামরতনবাবুর কর্মচারী ব্যোমকেশকে নিয়ে পৌঁছলো সেই ধর্মশালার একতলার একটি ঘরে। ঘরে ব্যোমকেশ দেখলো এক বয়স্ক কর্মচারী ছাড়া আর কেউই নেই। ঘরের মধ্যে একটা বিছানায় রামরতনবাবু শুয়ে আছেন। ব্যোমকেশকে দেখেই রামরতনবাবু উঠে বসার চেষ্টা করলেন আর বললেন, আসুন আসুন ব্যোমকেশ বাবু, আপনি যে এলেন তার জন্য আমি কৃতজ্ঞ। ব্যোমকেশ বলল, না না, উঠতে হবে না। আপনি এখন কেমন আছেন? আগের থেকে ভালো। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি সকালবেলা এমনভাবে আমাদের পাশে এসে না দাঁড়ালে বড়ই অসুবিধায় পড়তে হতো। না না, সে আর কি এমন করেছি। আমি আপনাকে আজ একটা বিশেষ কারণে ডেকে পাঠিয়েছি ব্যোমকেশ বাবু। পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। কারণ লিখেছে নিঃশ্বাস রুদ্ধ হয়ে হার্ট ফেল হয়ে মৃত্যু। উনি চোখে জল নিয়ে ব্যোমকেশের হাতটা শক্ত করে চেপে ধরলেন। ব্যোমকেশ বাবু, এটা স্বাভাবিক মৃত্যু নয়। পোস্টমর্টম রিপোর্টে যাই থাক, কিন্তু আমি জানি এটা স্বাভাবিক মৃত্যু নয়।
রামরতন বাবু উত্তেজিত হয়ে পড়ায় ব্যোমকেশ ওনাকে শান্ত করে বলল, আপনি আগে শান্ত হন আর আমাকে বলুন কেন আপনার এই সন্দেহ। আমার স্ত্রী গত 3 দিন ক্রমাগত একটা কথা বলে গেছে, সে আমাকে মেরে ফেলবে। সে ফিরে এসেছে, সে আমাকে মেরে ফেলবে। আমার স্ত্রী বারবার বলে গেছে এই আসন্ন মৃত্যুর কথা, যদিও সেই কথাকে সেই সময় আমি গুরুত্ব দিইনি। আপনি জিজ্ঞাসা করেননি কে তাকে মেরে ফেলতে চাইছে? আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমার স্ত্রী সে কথার উত্তর দেয়নি। আপনি ভাবুন ব্যোমকেশ বাবু, যদি এটা স্বাভাবিক মৃত্যু হবে, তাহলে আমার স্ত্রী আগে থেকে কি করে জানেন যে তাকে কেউ মেরে ফেলতে চাইছে? তাছাড়া আমার মেয়ের বিয়ে হয়েছে 5 দিন আগে, আর ঠিক বিয়ের দিন রাতের বেলা আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানায় হাইপার ভেন্টিলেশন অ্যাটাক। আমার স্ত্রী আজ 12-13 বছর অ্যাস্তমার রোগী, সেই কারণে তার একটু আধটু নিঃশ্বাসের কষ্ট ছিল, কিন্তু তাছাড়া চিরকাল সুস্থ ছিল আমার স্ত্রী। সেদিন মেয়ের বিয়েতেও কত আনন্দে ছিল। তারপর কি এমন ঘটলো যে ও অজ্ঞান হয়ে গেল? জ্ঞান ফেরার পর বারবার সেই এক কথা। আপনি কেসটা নিন ব্যোমকেশ বাবু, আমি মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। মৃত্যুর সঠিক কারণ শুধু একবার আপনি নিশ্চিত করে দিন ব্যোমকেশ বাবু। যদিও আপাত দৃষ্টিতে এটা দুর্ঘটনা, কিন্তু আমি জানি এটা দুর্ঘটনা নয়। একমাত্র আপনিই পারবেন আমাকে এই মানসিক উৎপীড়ন থেকে মুক্ত করতে। আমার ধারণা সব প্রশ্নের উত্তর আপনি দেবপ্রয়াগেই পাবেন। রামরতন বাবু ব্যোমকেশের হাত শক্ত করে ধরে রেখে কথাগুলো বলে গেলেন। উত্তেজনায় চোখ তখন তার ছলছল করছে। এমনভাবে ভদ্রলোক ব্যোমকেশকে অনুরোধ জানান যে ব্যোমকেশ তাতে সম্মতি না জানিয়ে পারল না। সকালে আচার্যবাবুর ঠিক করা গাড়িতে আমি, ব্যোমকেশ আর সত্যবতী দেবপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিলাম। দেবপ্রয়াগ হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়োয়াল জেলার একটি শহর। ঐতিহ্যগতভাবে এই জায়গায় ঋষি দেবশর্মা তার তপস্বী জীবন কাটিয়েছিলেন। তার নাম থেকেই এই বর্তমান নাম দেবপ্রয়াগ হয়েছে। এটি পাহাড়ের 5টি পবিত্র সঙ্গমস্থলের একটি এবং হিন্দুদের এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবপ্রয়াগ হল 2টি স্বর্গীয় নদী অলকানন্দা এবং ভাগীরথীর একীভূত হয়ে পবিত্র গঙ্গা নদী গঠনের স্থান। সংস্কৃত ভাষায় দেবপ্রয়াগের অর্থ হল ঐশ্বরীয় সঙ্গম। দেবপ্রয়াগের প্রাকৃতিক সৌন্দর্য হরিদ্বারের থেকে কিছু কম নয়। মুগ্ধ দৃষ্টিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা গিয়ে পৌঁছলাম রামরতন বাবুর বাড়ির সামনে। পাহাড়ি এলাকাতে যদিও বাঙালি পরিবার খুবই কম থাকে, কিন্তু এই পরিবার এখানে বহুদিনের বাসিন্দা। ওনাদের ঠিক করা ড্রাইভারের থেকেই পথে জানতে পারলাম অনেকটা এলাকা জুড়ে ওনাদের এই বাড়ি। একসঙ্গে সব মিলিয়ে 6টা বাড়ি পাশাপাশি। হরিদ্বারে এইবার আমাদের প্রথম ঘুরতে আসা নয়, এর আগেও আমরা হরিদ্বার এসেছি, কিন্তু দেবপ্রয়াগে কখনো ঘুরতে আসা হয়নি। সত্যবতী, ব্যোমকেশ আর আমি জায়গাটা দেখে খুবই মুগ্ধ। ড্রাইভার গাড়ি থেকে নেমে দরজায় কড়া নাড়ল। একজন কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। হিন্দি ভাষায় মেয়েটি বলল, आइए बाबू, आप लोग अंदर आइए, मालिक आप ही का इंतजार कर रहे हैं। মেয়েটি আমাদের পথ দেখিয়ে ভেতরে নিয়ে গেল। পাহাড়ি এলাকার বাড়িগুলোর সাজসজ্জা আমাদের কলকাতার বাড়িগুলোর থেকে একদম আলাদা রকমের। তিব্বতী এলাকার বাড়িগুলোর আদলে তৈরি করা এই বাড়ি এবং তার অন্দরমহলের সাজসজ্জা। মেয়েটিকে অনুসরণ করে দোতলার একটা ঘরে আমরা প্রবেশ করলাম। একটা বড় জাত-রেল চেয়ারে বসে আছেন রামরতন আচার্য। আমাদের দেখে চেয়ার থেকে উঠে আমাদের অভ্যর্থনা করে বললেন, আমি আপনাদেরই অপেক্ষায় ছিলাম। আমরা ঘরে প্রবেশ করলাম। ব্যোমকেশ আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলল, আপনার সঙ্গে তো আলাপ নেই, আলাপ করিয়ে দিই। ইনি হলেন আমার বন্ধু, আমার সহযোগী অজিত বন্দ্যোপাধ্যায়।
আর ইনি আমার স্ত্রী সত্যবতী। রামরতন বাবু নমস্কার জানিয়ে বললেন, নমস্কার নমস্কার, আসুন আসুন, বসুন আপনারা। জাত রেল 3টি চেয়ারে আমরা গিয়ে বসলাম। ঘর চিনতে কোনো অসুবিধা হয়নি তো? রামরতন বাবু প্রশ্ন করলেন। ব্যোমকেশ উত্তরে বলল, না না, একেবারেই না। আপনার শরীর এখন কেমন আছে? তা আগের থেকে অনেক ভালো। আপনার স্ত্রীর আকস্মিক মৃত্যুতে আমি খুবই দুঃখিত। সত্যবতী দুঃখ প্রকাশ করে বলল। এরই মধ্যে কাজের মেয়েটি 3 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো। চা খেতে খেতে ব্যোমকেশ এবার আসল আলোচনায় চলে এলো। আচ্ছা চাচি বাবু, এবার বলুন আপনার সব কথা। রামরতন বাবু চারদিকটা একটু তাকিয়ে দেখে নিলেন। কাজের মেয়েটি তখনও বাইরেই দাঁড়িয়েছিল, কোনো কিছু লাগবে কিনা সেটা জানার জন্যে। আচার্যবাবু কাজের মেয়েটির উদ্দেশ্যে বললেন, दरवाजा बंद कर दो और दूर जाके खड़े रहो, पहरा दो ताकि कोई इधर ना आए। আচার্যবাবুর কথা মতো মেয়েটি দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে গেল। এবার তিনি আমার দিকে আর সত্যবতীর দিকে একবার তাকালেন। ব্যোমকেশ বলল, আপনি এদের সামনে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। রামরতন বাবু এবার কথা শুরু করলেন। আমরা মোট 4টে পরিবার, পাশাপাশি 4টে আলাদা আলাদা বাড়িতে আমরা থাকি। একটা বাড়িতে থাকেন আমার মা গায়ত্রী আচার্য, আর একটা বাড়িতে থাকেন আমার বড় ভাই রমাকান্ত, তার স্ত্রী দময়ন্তী, ছেলে অরিন্দম আর মেয়ে অর্পিতা। বড় মেয়ে অর্চিতার বিয়ে হয়ে গেছে বছর 5 আগে। আর একটা বাড়ি আমার ছোট ভাই রাঘবেন্দ্রর, স্ত্রী জয়ার মৃত্যু হয়েছে প্রায় 13 বছর আগে। সেই বাড়িতে এখন থাকে রাঘবেন্দ্র ও তার মেয়ে দেবপর্ণা। অবশ্য জয়া মারা যাওয়ার পর আমার মাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। দেবপর্ণা তো বেশিরভাগ সময় আমার মায়ের কাছেই থাকে। তাছাড়া আমাদের এই বাড়িটা দেখছেন, স্ত্রী মারা যাওয়ার পর এখানে থাকি আমি আর আমার ছেলে কমলেশ। 3-6 আগে আমার বড় মেয়ে করবীর বিয়ে হয়ে গেছে। এছাড়া এই সমস্ত বাড়িতে থাকে অনেক চাকর বাকর। এই হচ্ছে আমাদের পরিবার। আপনাকে ডাকার কারণ এই যে আমার স্ত্রীর মৃত্যু তদন্ত করা। আপনাকে তো আগেই বলেছি আমার আশঙ্কা এটা স্বাভাবিক মৃত্যু নয়। বেশ মনে আছে, বিয়ের দিন আমার স্ত্রীর খুশি পরিমাপ করা যাচ্ছিল না। বিয়ের দিন পাত্রীর মায়ের বিয়ের আসরে উপস্থিত হওয়া উচিত নয় বলে আমার স্ত্রী থেকে গেলেন বাড়িতে। সবাই সেদিন উপস্থিত ছিলাম বিবাহ আসরে। ফিরে এসে দেখি আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছেন। তৎক্ষণাৎ চিকিৎসক ডাকা হলো। চিকিৎসক এলে জানালেন, হাইপার ভেন্টিলেশনে নিঃশ্বাসে কষ্ট হওয়ায় তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। জ্ঞান হওয়ার পর থেকে আমার স্ত্রীর মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করলাম। সব সময় কেমন একটা অন্যমনস্ক ভাব, এবং বহুবার তার মুখে শুধু ওই এক কথা, সে ফিরে এসেছে, সে আমায় ছেড়ে দেবে না, আর বেশি দিন বাঁচবো না। এই সব আমার স্ত্রীর হঠাৎ এই পরিবর্তনে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ফলে ঠিক করি আমার স্ত্রীকে কিছুদিনের জন্য কোথাও ঘুরিয়ে নিয়ে আসার। হরিদ্বারে উকিলের সঙ্গে পরামর্শ করতে আমাকে এরই মধ্যে যেতে হতো। তাই ঠিক করলাম বউ ভাত হয়ে যাওয়ার 2 দিন পরেই স্ত্রীকে সঙ্গে করে নিয়ে হরিদ্বারে আমাদেরই এক ধর্মশালায় দিন কত কাটিয়ে আসবো। আমার কাজও সারা হয়ে যাবে এবং সেই ফাঁকে আমার স্ত্রীরও একটু পরিবর্তন হবে। কিন্তু কি যে ভেবেছিলাম আর কি হয়ে গেল। লক্ষ্য করলাম রামরতন বাবু কেমন ভাবুক হয়ে পড়ছেন। কিছুক্ষণ উনি একটু চুপ করে থেকে আবারও বললেন, আমার বিশ্বাস আমার স্ত্রীর মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা ষড়যন্ত্র, একটা খুন। যদি তা নাই হবে তবে আমার স্ত্রী আগে থেকে কি করে জানলেন যে তিনি মারা যাবেন? আমি চাই ব্যোমকেশ বাবু আপনি তদন্ত করুন, এই রহস্যের সমাধান আপনি করুন।
যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারছি আমি একটু শান্তি পাচ্ছি না। রামরতন বাবুর এক টানা কথাগুলো ব্যোমকেশ খুব মনোযোগ সহকারে এতক্ষণ শুনছিল। এবার সে বলল, আমি একবার বাকি বাড়িগুলো ঘুরে দেখব, আর আপনার বাড়ির বাকি সদস্যদের সঙ্গে একটু নিরিবিলিতে কথা বলতে চাই। তাছাড়া চাকর বাকরদের সঙ্গেও কথা বলতে চাই। আচাজি বাবু জোরে আওয়াজ লাগালেন। সঙ্গে সঙ্গে সেই কাজের মেয়েটি এসে দরজা খুলে দিল। साहब मेम साहब लोगों को अपना कमरा दिखा दो, खाने पीने का सारा इंतजाम कर दो और देख लो उनको क्या चाहिए। আপনারা ওর সঙ্গে যান। আঞ্জু করে মেয়েটি সঙ্গে করে আমাদের নিজেদের ঘরে নিয়ে গেল। ঘরগুলো মাঝারি মাপের, কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। দোতলাতে দুটো ঘর আমাদের জন্য বরাদ্দ করেছেন। আমরা স্নান খাওয়া করে বিশ্রাম নিলাম। বিকেলে রামরতন বাবুর এক লোক এসে আমাদেরকে ওনার কাছে নিয়ে গেল। আগের কথা মতো আমরা অন্য বাড়িতে ঘুরে দেখার জন্য বেরোলাম। সত্যবতীও সঙ্গে এসেছে। ওই বা একা ঘরে বসে কি করবে? তাছাড়া ওর তো কেস সম্পর্কে কিছু অজানা থাকে না, এবং মাঝে মধ্যে তো ওর বলা কথা ব্যোমকেশকে তদন্ত সমাধান করতে সাহায্যই করে। রামরতন বাবু প্রথমেই নিয়ে গেলেন তার মায়ের সঙ্গে দেখা করাতে। রামরতন বাবু থেকে জানলাম এই সমস্ত বাড়িগুলোর মালকিন একা তার মা গায়ত্রী দেবী। রামরতন বাবু আমাদের তিনজনকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। বৈঠকখানায় উপস্থিত হয়ে রামরতন বাবু কাজের মেয়েটিকে বলল, ভিতর খবর দো, হাম লোক আয়ে হ্যাঁ। মেয়েটি ভেতরে গিয়ে খবর দিল, আর কিছুক্ষণের মধ্যেই এসে আমাদের বলল, आप लोग अंदर आइए। আমরা ভেতরে গিয়ে দেখলাম একটা একই রকম জাদরেল চেয়ারে তার মা বসে আছেন। রামরতন বাবুর মা অনেক কম বয়সী বিধবা, কিন্তু তার সাজ পোশাকে দেখলাম একটা আভিজাত্য আছে। এই সমস্ত বাড়িঘরের মালকিন তিনি। পরনে ওনার একটা সাদা শাড়ি, বোঝাই যাচ্ছে মার দিয়ে ইস্ত্রি করে পরিপাটি করে পরা শাড়িটা। চুল ওনার সুন্দর করে খোপা করে বাঁধা। বয়স হয়তো 60-65। ব্যোমকেশ ঘরে ঢুকেই ওনাকে করজোড়ে নমস্কার জানালো। তিনিও পরিপ্রেক্ষিতে করজোড়ে নমস্কার জানালেন। রামরতন বাবু আমাদের সঙ্গে ওনার মায়ের পরিচয় করিয়ে দিলেন। আলাপ করিয়ে দিই, ইনি ব্যোমকেশ বক্সী, নামকরা প্রাইভেট ডিটেকটিভ। যদিও উনি নিজেকে সত্যান্বেষী বলাটাই বেশি পছন্দ করেন। তাই তো ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ ঠোঁটের কোণায় একটা হাসি ফুটিয়ে উত্তর দিল, হ্যাঁ, ডিটেকটিভ শব্দটা আমার তেমন পছন্দ নয়। আমি সত্যের সন্ধানকারী। রামরতন বাবু ওনার মায়ের সঙ্গে আমার আর সত্যবতীর আলাপ করিয়ে দিলেন। সত্যবতী আর আমি নমস্কার জানালাম। আমার ছেলে আমাকে কালকেই জানিয়েছে যে আপনারা আসবেন। বলুন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? রামরতন বাবু বাধা দিয়ে বললেন, আচ্ছা তাহলে আমি এখন আসি, আপনি মায়ের সঙ্গে কথা বলুন। এই বলে উনি ঘর থেকে বিদায় নিলেন। ওনার মা এবার বললেন, এখানে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? যা দরকার হবে বলবেন, কোনো সংকোচ করবেন না। না না, আপনি ব্যস্ত হবেন না, আমরা ঠিক আছি। হ্যাঁ বলুন তাহলে, আপনার কি জানার আছে? ব্যোমকেশ উত্তর দিল, এই মৃত্যুকে কেন্দ্র করে আপনার যা যা জানা আছে আপনি আমাকে জানান। আসলে একটা মৃত্যুর রহস্য সমাধান করতে গেলে প্রথমেই প্রয়োজন সেই ব্যক্তির ইতিহাস জানা। তাই ওনার সম্পর্কে আপনি যা যা জানেন সব আমাদের খুলে বলুন। দেখুন ব্যোমকেশ বাবু, ওনার মৃত্যু সত্যি একটি মর্মান্তক ঘটনা। এত কম বয়সে সীমার চলে যাওয়াটা একদমই হয়তো মানা যায় না, কিন্তু এই জীবনে তো কোনো ভালো কাজ সে করেনি, ফলে শাস্তি তো তার একটা প্রাপ্যই ছিল। একটু যদি খুলে বলেন। রামরতনের সঙ্গে সীমার বিয়েতে আমাদের সম্মতি ছিল না। একদিন হঠাৎই বিয়ে করে বউ নিয়ে এই বাড়িতে প্রবেশ করে আমার ছেলে রামরতন।
বলে মেয়েটি অসহায়, এক বড় ভাই ছাড়া তার বাড়িতে নাকি আর কেউই ছিল না। তার বড় ভাই মারা যাওয়ার পর বাধ্য হয়ে এই অসহায় মেয়েটিকে উদ্ধার করতে এই বিয়েটা তাকে করতে হয়েছে। বাধ্য হয়ে এক প্রকার বিয়েটা আমাদের মেনে নিতে হয়। বিয়ের পর থেকেই তার বউয়ের স্বভাব একেবারে ভালো ছিল না। বাড়ির অন্য পুরুষদের সে একদম হাতের মুঠোয় করে রেখেছিল। সবাই তার কথা শুনে উঠত বসত। এমনকি আমার ছোট ছেলেকে তার বউয়ের বিরূপও করে দিয়েছিল। এই পরিবারের সমস্ত সাংসারিক প্রয়োজন, যেমন বাজার হাট, দোকানপাট এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় সামগ্রী, কখন কোনটা প্রয়োজন এবং তার জন্যে যে খরচাপাতি, মানে সাংসারিক হিসেব নিকেশ রাখার দায়িত্ব ছিল এ বাড়ির বড় বউয়ের, দময়ন্তীর। কিন্তু আমার বড় ছেলে রমাকান্তকে হাত করে দময়ন্তীকে সেই দায়িত্ব থেকে হাঁটিয়ে সে দায়িত্ব নিজে পাওয়ার ষড়যন্ত্র সে বহুবার করেছে। এই বাড়িতে আসার পর কোনো অভাব তার ছিল না। দামি শাড়ি, দামি গয়না, ভালো খাবার দাবার এবং যখন যা প্রয়োজন সব তাকে দেওয়া হয়েছিল, কিন্তু লোভ তার কখনো কম হতো না। যতদিন জীবিত ছিল সবার উপর কর্তৃত্ব চালিয়ে গেছে। মুখের বাক্য তার একেবারে মধুর মতো মিষ্টি ছিল। সেই মিষ্টি কথা বলে বাড়ির পুরুষদের সে একদম হাতের মধ্যে রাখত। কিন্তু বাড়ির বউদের ওপর সেই মিষ্টি বুলি চলতো না, কারণ তারা খুব সহজেই বুঝতে পারত যে সেটা তার শুধুই অভিনয়। দেখুন, পুরুষ মানুষরা হয়তো বুঝতে পারে না মেয়েদের সেই অভিনয়, কিন্তু নারীরা ঠিক অন্য নারীর অভিনয় বুঝতে পারে। কতবার তো আমার বড় ছেলে রমাকান্তর সঙ্গে তার স্ত্রী দময়ন্তীর বিবাদ বাঁধিয়েছে সে। কিছু মনে করবেন না ব্যোমকেশ বাবু, হয়তো সে খুব কম বয়সেই চলে গেছে, কিন্তু এমন একজন চরিত্রের মহিলার মৃত্যুতে সত্যি কথা বলতে কারোরই কিচ্ছু যায় আসে না। শেষ কথাগুলো শুনে মনে হলো তিনি প্রচন্ড রেগে গেছেন এবং মেজ বউয়ের প্রতি ঘৃণা তার প্রতিটি বক্তব্যের মধ্যে বেশ স্পষ্ট ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, শুনেছি আপনার বাড়ির ছোট বউ জয়া দেবী অনেক কম বয়সে মারা গেছিলেন, কি হয়েছিল ওনার? 10 মাসের অন্তঃসত্ত্বা ছিল ছোট বৌমা। প্রসবকালীন সন্তান অত্যন্ত বড় হয়ে যাওয়ায় কিছুতেই প্রসব করানো যাচ্ছিল না। সেই ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বেচারি মারা যায়। দুটো প্রাণ একসঙ্গে চলে গেছিল। হায় রে! খুব স্পষ্টভাবেই বোঝা গেল যে আজও গায়ত্রী দেবীর মনের মধ্যে জয়া দেবী ও তার সন্তান পৃথিবীতে জন্মই নিতে পারল না, তার জন্যে একটা গভীর বেদনা মনের ভেতরে কোথাও রয়ে গেছে, যে আজও তাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়। ব্যোমকেশ আবারও প্রশ্ন করল, আপনাদের বাড়ির বড় বউ কেমন প্রকৃতির মানুষ? গায়ত্রী দেবী জয়াদেব মৃত্যু শোকের আবেগ থেকে বেরিয়ে উত্তর দিলেন, দময়ন্তী খুব বড় বংশের মেয়ে। তাকে আমি নিজে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, খুব ঘটা করে। যদিও স্বভাব তার একটু রাগী, কিন্তু মনটা তার খুব ভালো। সহজে রেগে গিয়ে মনে যা থাকে মুখের উপর প্রকাশ করে ফেলে। এই কারণেই বহুবার সে নিজের ক্ষতি করেছে। তার সহজ সরল স্বভাবটিকে কাজে লাগিয়ে বহুবার সীমা তার স্বামীর কাছে তাকে ভুল প্রমাণিত করত। যেমন ধরুন, সীমা কোনো অন্যায় কাজ করলে সেটা রেগে গিয়ে তার স্বামীকে জানাতো। এদিকে রমাকান্ত সীমাকে প্রশ্ন করলে সে তার স্বভাব অনুযায়ী সম্পূর্ণ অস্বীকার করত। তাতে দময়ন্তী যেত বেজায় রেগে। ফলে রমাকান্তর সামনেই সীমাকে দুটো ভালো মন্দ কথা শুনিয়ে দিত। এদিকে সীমা করুণার পাত্রী হয়ে মাথা নিচু করে ভালো সেজে রমাকান্তর সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকত। ব্যোমকেশ আবার একটা প্রশ্ন করল, দময়ন্তী দেবীর কি ছোট বউ জয়া দেবীর সঙ্গেও এরকম একই রকম খারাপ সম্পর্ক ছিল? গায়ত্রী দেবী মুখে একটা হালকা হাসি টেনে বললেন, জয়া বড় ভালো মেয়ে ছিল।
ভালো বংশ হলেও খুব গরিব বাড়ির মেয়ে ছিল সে। স্বভাব ছিল তার বড় নম্র ভদ্র। যখন বিয়ের সম্বন্ধ আসে আমরা মেয়েকে দেখতে গিয়ে তার স্বভাব চরিত্র রূপগুণ দেখে তাকে পছন্দ করি। টাকা পয়সা তো আমাদের কিছু কম ছিল না, ফলে গরিব বাড়ির মেয়ে হওয়ার কারণে বিয়ে আটকায়নি। দময়ন্তীর সঙ্গে জয়ার কোনো বিবাদ কোনোদিনও ছিল না, আবার তেমন কোনো মধুর সম্পর্কও ছিল না। যখন একসঙ্গে পুরো পরিবার একত্রিত হতো জয়া দময়ন্তীকে সবসময় সম্মান জানিয়েই কথা বলতো। দময়ন্তীও জয়ার সঙ্গে হাসি মুখেই কথা বলতো, মানে যাকে বলে একেবারে বিধিমতো সম্পর্ক। যদিও দময়ন্তীর মধ্যে একটা বংশ মর্যাদা ও ধনী পরিবারের মেয়ে হওয়ার এক অহংকার সবসময় ছিল। জয়া দেবী আর সীমা দেবীর মধ্যে সম্পর্ক কেমন ছিল? সীমা স্বভাব কেমন ছিল সে তো আপনাকে আগেই বলেছি। সে কোনো সুযোগ ছাড়তো না দময়ন্তীকে হেনস্থা করার। তেমন জয়ার সঙ্গে তার ব্যবহারও খুবই খারাপই ছিল। সে নিজে গরিব বাড়ির মেয়ে ছিল এবং স্বভাবও তার ভালো ছিল না, কিন্তু স্বামী তাকে চিরকাল চোখে হারায়। এদিকে আমার ছোট ছেলে রাঘবেন্দ্রর সঙ্গে জয়ার সম্পর্ক কোনোদিনও তেমন একটা ভালোভাবে গড়ে ওঠেনি। তার জন্যে কিছুটা সীমা দায়ী হলেও তার প্রধান কারণ ছিল রাঘবেন্দ্র সংসারের প্রতি কোনোদিনও তেমন কোনো টান ছিল না। চিরকাল সে বাইরে বাইরেই চাকরি করে এসেছে এবং সংসারের প্রতি তার এই উদাসীন মনোভাবের কারণেই জয়ার প্রতি চিরকাল সে অন্যায় করে গেছে। তাই তার সুযোগ নিয়ে সীমা জয়ার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করার সাহস পেত। রমাকান্তকে নিজের হাতে করে সাংসারিক খরচাপাতি ও প্রয়োজনীয়তার দায়িত্ব দময়ন্তীর সঙ্গে কিছুটা ভাগ করে নিয়েছিল। সীমার ভাগে যেটুকু দায়িত্ব ছিল, যেমন রান্নার কাঠ কয়লার হিসাব রাখা, চাকর বাকরদের নির্দেশ দেওয়া, জয়ার দিকে সবসময় সে সেগুলো অবহেলা করত। চাকর বাকরদের সে হাতে করে রেখেছিল। জয়ার ঘরের চাকর বাকরও সীমার নির্দেশ অনুসারে কাজ করত, ফলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো জয়াকে। এত চাকর বাকর থাকা সত্ত্বেও অনেক কাজ তাকে নিজে করে নিতে হতো। এমনকি কাঠ কয়লাও চাকর বাকর নিয়ে আসতো না, ফলে নিজেকেই গিয়ে সেগুলো তাগাদা দিয়ে নিয়ে আসতে হতো। ব্যোমকেশ কথাগুলো মন দিয়ে শুনছিল। রামরতন বাবুর মা কোনো বিরক্ত না হয়েই ব্যোমকেশের সব প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দিলেন। এদিকে সত্যবতীকে দেখলাম এই কথোপকথনের দিকে তার তেমন কোনো মন নেই। মনোযোগ সহকারে সেই ঘরের সাজসজ্জা লক্ষ্য করে যাচ্ছে। ব্যোমকেশ এবারে উঠে দাঁড়িয়ে বলল, রমাকান্ত বাবুর সঙ্গে কথা বলতে চাই। গায়ত্রী দেবী এবার জোরে হাঁক দিলেন। রতন! একজন পালোয়ান গোছের লোক সামনে এসে দাঁড়ালো। যা তো ওনাদেরকে একটু বড়বাবুর ঘরে নিয়ে যা। আমরা তিনজনেই করজোরে নমস্কার জানিয়ে ওনার কাছ থেকে বিদায় নিলাম। ওনার কাছ থেকে বিদায় নিয়ে রমাকান্ত বাবুর ঘরের দিকে রওনা দিলাম। ঘরের সামনে এসে পৌঁছতেই রতন ফুলকি নামক একটা মেয়ের নাম ধরে হাঁক দিল। আর একটি কাজের মেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ফুলকি আমাদের সঙ্গে করে ঘরের ভেতরে নিয়ে এলো। আমরা ঘরে প্রবেশ করলাম। এই ঘরের আসবাবপত্র এবং সাজসজ্জাতে অনেক বেশি আভিজাত্যের ছাপ। দামি আসবাবপত্র দিয়ে সুসজ্জিত বারান্দা পেরিয়ে আরো একটা বড় ঘরে প্রবেশ করলাম। ফুলকি বলে মেয়েটি আমাদেরকে বসতে বলে ভেতরে ঢুকে গেল। মিনিট দুয়েক পরেই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন দময়ন্তী দেবী। নমস্কার, আপনি তাহলে ব্যোমকেশ বাবু? আমি দময়ন্তী আচার্যি, এ বাড়ির বড় বউ। বড় মা সকালেই লোক পাঠিয়ে আপনাদের আসার খবর জানিয়ে দিয়েছিলেন। ব্যোমকেশও নমস্কারের উত্তরে নমস্কার জানিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সী। ইনি আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়, আর ইনি আমার স্ত্রী সত্যবতী। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আসুন আসুন, বসুন। বাহ,
আপনার শাড়িটা তো খুব সুন্দর। কলকাতাতেই তো কিনেছেন নিশ্চয়? এতক্ষণে সত্যবতী একটা মনের মতো কথা শুনে খুবই আনন্দিত হলো। ও ধন্যবাদ। হ্যাঁ, এটা কলকাতারই শাড়ি। আচ্ছা আচ্ছা, আপনারা এখন দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। আলাপ পর্বটা শেষ হতেই ব্যোমকেশ বলে উঠল, দময়ন্তী দেবী, আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। আপনি নিশ্চয় জানেন সীমা দেবীর মৃত্যু তদন্তের জন্য আমাকে এখানে ডাকা হয়েছে, কিন্তু মৃত্যুর তদন্ত করার আগে কিছু উত্তর জানা আমার খুব প্রয়োজন। এরই মধ্যে ফুলকি বলে কাজের মেয়েটি হাতে করে একটি ট্রেতে 4 কাপ চা নিয়ে উপস্থিত হলো। ফুলকি ঘরে প্রবেশ করতেই দময়ন্তী দেবী বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে একটু চা খেয়ে নিন আপনারা। চায়ের কাপগুলো একে একে আমরা হাতে তুলে নিলাম। চা খেতে খেতে দময়ন্তী দেবী জানালেন যে কলকাতাতে বহুকাল ওনার যাওয়া হয়নি এবং তার সাথে উৎসাহিত হয়ে আমাদের থেকে জেনে নিচ্ছিলেন কলকাতাতে ইদানিং কি কি পরিবর্তন হয়েছে ইত্যাদি ইত্যাদি। সত্যকে দেখলাম তদন্ত ছাড়া অন্যান্য কথা বলতে পেরে বেজায় খুশি। সত্যর আমাদের সঙ্গে আসাটা প্রথমে নিশ্চিত ছিল না, কিন্তু ব্যোমকেশ বুঝেছিল সত্যর এক অপরিচিত খালি বাড়িতে একা থাকার একেবারে ইচ্ছা নেই। ফলেই আলাপ পর্বটা সারার সময় আমরা 3 জনেই একসঙ্গে আসবো সেটাই নিশ্চিত হয়েছিল। সত্য অবশ্য কোনো বাড়িতে গিয়েই বিশেষ কোনো কথোপকথন করেনি। কেউ যদি আগ বাড়িয়ে কোনো প্রশ্ন করেছে শুধু সেইটুকুরই উত্তর দিয়েছে সে। এরপর পারিপার্শ্বিক কিছু নৈমিত্তিক কথাবার্তা শেষ হলে প্রধান বক্তব্যে আবার ব্যোমকেশ ফিরে এলো। প্রথমেই আপনার থেকে জানতে চাই, এই মৃত্যুর সম্পর্কে আপনার কি ধারণা? পোস্টমর্টমে যা জেনেছি এটা একটা নিছক হার্ট অ্যাটাক। এছাড়া সীমার মৃত্যু সম্পর্কে আমার কোনো মাথা ব্যথাই নেই। শুনেছি ওনার সঙ্গে আপনার সম্পর্ক তেমন ভালো ছিল না। ভালো কার সঙ্গেই বা ছিল? অত্যন্ত ঘৃণ্য প্রকৃতির মানুষ ছিল সীমা। বড় মাত্রকে এই বাড়িতে বউ করার কোনো ইচ্ছাই ছিল না। সম্বন্ধ করে বিয়ে হলে এই বাড়ির বউ হওয়ার সুযোগ সে কোনোদিনও পেত না। কোনো ভদ্র বাড়িতে বিয়ে করার কোনো যোগ্যতাই ওর ছিল নাকি? তাছাড়া এই বিয়েটা মেনে নিতে বড় মা বাধ্য হয়েছিলেন। আপনি হয়তো জানেন না ব্যোমকেশ বাবু, সীমাকে যখন রামরতন এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসে তখন সে 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। ফলে পরিবারের সুনাম বজায় রাখতে বড় মাকে বিয়েটা বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল, নয়তো এই পুরো বাড়িটা আজও বড় মায়ের নামে। চাইলেই উনি সেই দিন এই বিয়ে অগ্রাহ্য করে তাদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে পারতেন। কিন্তু সীমা খুব ধূর্ত প্রকৃতির। ও আগে থেকেই ছক কষে সন্তান সম্ভবা হয়ে এই বাড়িতে পা দিয়েছিল, যাতে কোনো প্রকারেই তাদের এই বাড়িতে কেউ অস্বীকার না করতে পারে। সে ভালো করেই জানতো এই কেচ্ছা তাদের মতো মান্যগণ্য পরিবার লুকোতে তাকে এই পরিবারে ঠাঁই দিতে বাধ্য হবে। ঠিক তাই হয়েছিল। বিয়ে 7 মাস শেষ হয়ে 8 মাসে পড়তেই সীমা এক সন্তান জন্ম দেয়। তারপর এই পরিবারে তার জায়গা আরো পাকাপোক্ত হয়ে ওঠে। আমার ছোট দেওরের কাপড়ের ব্যবসার সাথে তাকে প্রায়ই বাইরে বাইরে থাকতে হতো। ঘরের প্রয়োজন অপ্রয়োজন সে খেয়াল রাখতে পারত না। কিন্তু এই পরিস্থিতির শিকার হতে হয়েছিল তার স্ত্রী জয়াকে। এই সংসারে বহু প্রয়োজনীয় দায়িত্ব সেই সময় সীমা আমার সাথে কারাকারি করে ছিনিয়ে নিয়েছিল। ফলে সেই সব সামগ্রীর জন্য সীমার কাছে ফর্দ পাঠাতে হতো, কিন্তু সীমা সেগুলো ঠিক মতো জয়াকে পাঠাতো না। সীমা আমাদের কাছে কোনোদিনও নালিশ করেনি। একদিন রাঘবেন্দ্র বাড়ি ফিরে দেখে ঘরে রান্নাই হয়নি। জিজ্ঞাসা করতে জয়া জানিয়েছিল তার শরীর অত্যন্ত খারাপ থাকায় সে রান্না করতে পারেনি। কিন্তু ঠিক সেই সময় তার মেয়ে দেবপর্ণা সব সত্যি তার বাবাকে জানিয়ে দেয়। সব শুনে ঠাকুরপো তো বেজায় রেগে যায়। আমার কাছে এসেছিল জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু আমি তো এসবের কিছুই জানতাম না।
যাই হোক, সাময়িকভাবে সেসব কথার মীমাংসা করে দিয়ে ঠাকুরপো আবার বাইরে চলে যায়। এরপর থেকে আমি নজর রাখি। হঠাৎই দেখলাম সীমা কেমন একটা ভালো হয়ে গেল, যত্ন করতে থাকে জয়াকে। রান্নার পাটির আর ঘরে আর রাখতে হয়নি। দুবেলা ভালো মন্দ খাবার রান্না করে জয়াকে পাঠাতে থাকে। দুটো নতুন কাজের লোকও জয়াকে দেখাশোনা করার জন্য বাড়িতে বরাদ্দ করে, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। হঠাৎ একদিন প্রসব যন্ত্রণা শুরু হয় জয়ার। তাই এসে প্রসব করানোর সময় বাচ্চা খুব বড় হয়ে গেছে দেখে ভয় পেয়ে তো পালিয়েই যায়। তারপর শুনেছিলাম চিকিৎসক এসেছিলেন, কিন্তু পেটের ভেতরে সন্তান এতটাই বড় হয়ে গেছিল যে কোনো কিছুই করা গেল না। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছিল, ফলে দুটি প্রাণ একসঙ্গে পৃথিবী ছেড়ে চলে যায়। আবার কপালের এমন ফের দেখুন, আমি আর আমার স্বামী সেই সময় এখানে উপস্থিত ছিলাম না। দুদিনের জন্য বিশেষ প্রয়োজন বড় মার সঙ্গে ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা বাইরে গেছিলাম। যখন ফিরে এলাম তখন সব শেষ। ঘটনাটা কেমন অবিশ্বাস্য লাগছিল আমাদের। ব্যোমকেশ একেবারে ভুরু কুঁচকে মন দিয়ে গল্পটা শুনছিল, আর সত্যকে দেখলাম আবেগে চোখ ছলছল করছে। প্রসবকালীন একজন মা সন্তান একসঙ্গে চলে যাওয়ার ঘটনাটা যে কোনো স্ত্রীলোককে অনেক বেশি নাড়া দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমার আর কিছু জানার নেই। প্রয়োজন হলে আপনাকে আবার বিরক্ত করব। আপনার মেয়ে অর্পিতা আর জয়া দেবীর মেয়ে দেবপর্ণা কাছেও আমার কিছু প্রশ্ন ছিল, কিন্তু আপনাদের কাজের মেয়ে থেকে আগেই শুনলাম যে তারা দুজনেই এখন কলেজে আছে। একবার যদি ওনাদের সঙ্গে কথা বলার একটু ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আবার স্বামী বাড়ি ফিরলে বাকি সদস্যদের সঙ্গে কথা বলার ব্যবস্থা আমি করিয়ে দেব। নয়ন্তী দেবী কথা শেষ করলে আমরা তিনজন নমস্কার জানিয়ে এই বাড়ি থেকে বিদায় নিলাম। গেট পেরিয়ে বাইরে এসে আমি ব্যোমকেশকে কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, কি ব্যোমকেশ, কিছু কি কুলকিনারা করতে পারলে? এখনো অব্দি কিচ্ছু বোঝা যাচ্ছে না। বুঝলে অজিত, নারী চরিত্র বড়ই জটিল, তার মধ্যে এই গল্পে তো এতগুলো নারী। ব্যোমকেশ কথাগুলো শেষ করতেই আমি ব্যঙ্গ করে বললাম, নারীর সংখ্যা এখনো শেষ হয়নি ব্যোমকেশ, এখনো নারী বাকি আছেন। 3 পরিবারের 4 মেয়ে। যদিও বড় মেয়ে অর্চিতার বিয়ে হয়ে গেছে বহু বছর আগে, সে বোধহয় তোমার কোনো কাজেই আসবে না। তাহলে এখনো 3 নারী। তুমি তো একজন নারী নিয়ে রোজ হিমশিম খাচ্ছ, আর এখানে তো এতগুলো নারী। তা ভাই সমস্যায় পড়বে বই কি। এবারে সত্য ক্ষিপ্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, এই ঠাকুরপো, হিমশিম খাচ্ছে মানে? তোমার বন্ধুকে রোজ কি উৎপীড়ন করা হয় যে সে হিমশিম খাবে? আমাকে নিয়ে ঠাট্টা করলে ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তো অজিতকে জানো, ওর সাথে ঠাট্টা না করলে সে মনে শান্তি পায় না। এই বলে আমরা তিনজন হো হো করে হেসে উঠলাম। এরপর ব্যোমকেশ বলল, আগাগোড়া পুঙ্খানুপুঙ্খ সমস্ত ঘটনা না জানলে এই রহস্য আর কুলকিনারা করা যাবে না। আজ এতদিন পরে একটা তদন্তে এতজন সন্দেহজনক মানুষ একসঙ্গে উপস্থিত, আর তার মধ্যে বেশিরভাগই স্ত্রীলোক। যদিও এখন 2 জন স্ত্রীলোক বেঁচে নেই, কিন্তু তাদের ইতিহাস তারা পেছনে ফেলে গেছেন। কি জানো অজিত, আমার মন বলছে তাদের ইতিহাসের মধ্যেই কিছু লুকিয়ে আছে। এই পরিবারের সদস্যের সংখ্যা কিছু কম নয়। প্রথম পরিবারের 4 জন, আর একজনের 5 বছর আগে বিয়ে হয়ে গেছে, অর্চিতা। দ্বিতীয় পরিবারেও 4 জন, তৃতীয় পরিবারে 3 জন, এবং তাছাড়া বড় গৃহকর্ত্রী গায়ত্রী দেবী। সব মিলিয়ে 12। তার মধ্যে 2 জন মৃত। এছাড়া জয়া দেবীর স্বামী রাঘবেন্দ্র বরাবরই বাইরে থাকেন। দময়ন্তী দেবী, রামরতন বাবু এবং গায়ত্রী দেবীকে জিজ্ঞাসাবাদ আমার করা হয়ে গেছে। তাহলে এখন বাকি থাকছে রমাকান্ত বাবু, অরিন্দম, অর্পিতা, কমলেশ, পরবী ও দেবপর্ণা। এই 6 জন। আজ রাতের মধ্যেই
এই 6 জনের সঙ্গে আমাদের কথা বলে নিতে হবে। তার আগে কিছুই স্পষ্ট হচ্ছে না, কিন্তু করবীর তো সবে বিয়ে হয়েছে, তাহলেও করবীর সঙ্গে কথা বলাটা খুব প্রয়োজন। মায়ের মৃত্যু নিশ্চিত করতে মেয়ের সঙ্গে কথা বলতেই হবে। আজ রাতেই ওকে একবার এখানে আনানোর ব্যবস্থা করতে বলতে হবে রামরতন বাবুকে। চলো একটু বেরিয়ে আসা যাক। এই নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োজন নেই এখন, মাথাটা একটু ছাড়বে। যা জটিল পারিবারিক রহস্য, একে ভেদ করা অর্জুনের মাছের চোখ ভেদ করার থেকেও জটিল। কি সত্য, তুমি এত চুপ করে আছো কেন? তোমার মনটা কি এখনো ভারাক্রান্ত হয়ে আছে জয়ার মৃত্যুর কথা শুনে? না না, এই পরিবারের সদস্যদের নিয়ে একটু চিন্তা করছিলাম। আর এখানে আসা অব্দি তো শুধুই তদন্ত চলছে। ঠিকই বলেছ, একটু ঘুরে আসলে মনটা একটু ভার মুক্ত হবে, মনটাও বেশ ভালো লাগবে। আমি বললাম, তাছাড়া দেবপ্রয়াগে এসে তার সৌন্দর্য দেখবো না, তা কি আর হয়? গঙ্গাসাগর, হরিদ্বার, কাশী তো অনেক বাঙালিরাই গেছে, কজনই বা দেবপ্রয়াগ যাওয়ার সুযোগ পায় বলো? শোনো, তোমার এই তদন্তটা মিটে গেলে দুদিন আমরা এই জায়গাটা ঘুরে তারপরেই বাড়ি যাব, কেমন? সত্যবতীর হঠাৎ এই কথার উত্তরে ব্যোমকেশ ঠাট্টা করে বলল, যাহা আদেশ দেবী। সন্ধেবেলা নির্ধারিত কথা মতো রামরতন বাবুর বাড়ির একটা বড় ঘরে এ বাড়ির বাকি সদস্যরা জমায়েত হলেন। সীমা দেবীর বিবাহিত মেয়ে করবীও সেই স্থানে উপস্থিত ছিলেন। এই ঘরের লাগোয়া পাশে আরও একটি ঘর ছিল। সেই ঘরেই একে একে সবাইকে ডেকে ব্যোমকেশ প্রশ্ন করা শুরু করলো। রমাকান্তবাবু এবং রামরতন বাবুকে পরপর প্রশ্ন করা হলো। মৃত্যু নিয়ে রমাকান্তবাবুর চিন্তাধারা একেবারেই স্পষ্ট যে সেটা নিছকই হৃদযন্ত্র স্তব্ধ হয়ে মৃত্যু। ওনার বক্তব্য, সীমা বরাবরই শরীরের দিক থেকে একটু কমজোর, মেয়ের বিয়েকে কেন্দ্র করে ইদানিং সে একটু বেশি ধকল নিয়েছিল, যেটা তার শরীর নিতে পারেনি, ফলেই এই হার্ট অ্যাটাক। সীমা দেবীর চরিত্র সম্পর্কে প্রশ্ন উঠলে দুজন পুরুষই একই মতামত পোষণ করেন। ব্যোমকেশ সেটা স্পষ্টই বুঝতে পারল। ওনাদের বক্তব্য, সীমা খুবই নম্র ভদ্র বড় বংশের মেয়ে না হলেও এই পরিবারে দিব্যি মানিয়ে নিয়েছিল সে। রামরতন বাবু তো কথাগুলো বলতে বলতে কেঁদেই ফেলেছিলেন। বোঝাই যাচ্ছিল যে তিনি স্ত্রীকে কতটা ভালোবাসেন। ওনাদের উভয়েরই মতামত ছিল যে বাড়ির স্ত্রীলোকটা যে মতামত পোষণ করে তার সঙ্গে তারা মোটেও একমত নন। এরপর প্রশ্নের জন্য এক এক করে ডাকা হলো রমাকান্তবাবু ছেলে অরিন্দম এবং রামরতন বাবুর ছেলে কমলেশকে। অরিন্দমের বয়স বছর 25-এর ঊর্ধ্বে নয়, যথেষ্ট বুদ্ধিমান এবং খুব উচ্চশিক্ষিত। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার কাকিমার মৃত্যু সম্পর্কে আপনারও কি মনে হয় পেছনে কোনো গোপন রহস্য আছে? অন্যত্র কোনো ধারণা পোষণ করার কোনো প্রশ্নই নেই। এবারে সীমা দেবীর সম্পর্কে একই প্রশ্ন অরিন্দমকেও জিজ্ঞাসা করল ব্যোমকেশ। অরিন্দম উত্তর দিলেন, এবং জয়া কাকিমার সঙ্গে ওনার প্রায়ই খোটাখুটি লেগে থাকতো। এমনকি অর্চিতা, অর্পিতা, দেবপর্ণা কারোর সঙ্গে ওনার ব্যবহার ভালো ছিল না। ছোট ছোট ব্যাপারে প্রায়ই অশান্তি, ঝুট ঝামেলা লেগেই থাকতো এই বাড়িতে। অথচ বাবা কাকাদের সঙ্গে কোনোদিনও তিনি খারাপভাবে কথা বলতেন না। অরিন্দমের সঙ্গে প্রশ্ন উত্তরের পালা শেষ করে এরপর ডাকা হলো কমলেশকে। 21-22 বছরের একটি ছেলে, মাথা মোড়ানো, মুখ দেখে মনে হচ্ছে যে এখনো শোকেই আছে। প্রশ্ন করতে একটু দ্বিধাবোধ হলেও ব্যোমকেশ প্রশ্ন শুরু করলো, আপনার মায়ের মৃত্যুকে কেন্দ্র করে আপনার কি কিছু বক্তব্য আছে? এটা একটা খুন। আমার মাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। আমার মাকে কেউই এখানে পছন্দ করতো না। কাকুমা, জেঠিমা দুজনেই আমার মাকে সহ্য করতে পারতো না। আমার মায়ের স্বপ্ন ছিল ছেলে মেয়েকে ভালো করে মানুষ করা, আমাকে ভালো মতো নিজের পায়ে দাঁড় করানো এবং দিদিকে বড় বাড়িতে বিয়ে দেওয়া। এই কারণে আমার মাকে ওরা বলতো লোভী। আচ্ছা বলুন তো ব্যোমকেশ বাবু, কোনো মা যদি স্বপ্ন দেখে তার ছেলে বা মেয়ে অনেক বড় হবে, সেই স্বপ্ন দেখাটা কি ভুল? কি অন্যায় আছে এতে?
আমার দিদির যে আজকে অনেক ধনী পরিবারে বিয়ে হয়েছে সেটা জেঠিমা মোটেও সহ্য করতে পারেন না। দিদির বড় বাড়িতে বিয়ে হওয়াতে এ বাড়ির কারোর মত ছিল না। আমার মা সকলের বিরুদ্ধে গিয়ে সবার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত দিদির ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। আবারও উত্তর দিতে দিতে উত্তেজিত হয়ে পড়ছিলেন কমলেশ। ব্যোমকেশ প্রশ্ন করল, তোমার দিদির বিয়েতে কারোর মত ছিল না কেন? কমলেশ উত্তরে বললেন, আমার দিদির কলেজে পড়াকালীন জামাইবাবুর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। জামাইবাবু বড় বংশের ছেলে, আমাদের থেকেও ধনী পরিবার। আমার মা নিচু বংশের হওয়ার কারণে জামাইবাবুর পরিবার থেকে দিদির সঙ্গে বিয়ে দিতে রাজি হয় না। শেষে মা খাওয়া দাওয়া সব বন্ধ করে দেন। শেষ পর্যন্ত মা ও দিদির জেদের কাছে হার মেনে আমার ঠাকুমাকেই জামাইবাবুর বাড়িতে গিয়ে সম্বন্ধ পাকা করে আসতে হয়। অরিন্দমকে প্রশ্ন করা শেষ হলে এবার ব্যোমকেশ ডেকে পাঠালো রমাকান্ত বাবু এবং দময়ন্তী দেবীর ছোট মেয়ে অর্পিতাকে। সীমা দেবীর মৃত্যু সম্পর্কে প্রশ্ন করতে অর্পিতা জানালেন এই সম্পর্কে তার কোনো কৌতূহলই নেই, বরঞ্চ দেখলাম তার বক্তব্য সম্পূর্ণ এক অন্য মানুষকে কেন্দ্র করে। অর্পিতা বললেন, মা তো জঘন্য প্রকৃতির মানুষ ছিলেনই, কিন্তু তার মেয়েও কিছু কম ছিল না। একে তো মা এত ছোট বংশের মেয়ে, তারপর সেই মায়ের মেয়ে হয়ে কথায় কথায় আমাকে পাল্লা দেওয়া। আর তা হবে নাই বা কেন? মায়ের যেমন শিক্ষা মেয়ে তো তেমনই হবে। হঠাৎ করবী সম্পর্কে এমন বক্তব্য করায় ব্যোমকেশ প্রশ্ন করল, করবীর কেমন স্বভাব ছিল? আমি তো শুনলাম তার অত্যন্ত ধনী পরিবারের এক সুপাত্রের সঙ্গে বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে না আর কিছু। আর কি বললেন, সুপাত্র? হ্যাঁ, তাই বটে। বাইরে যারা এমন 2-3টে অবৈধ সম্পর্ক, সুপাত্রই বই কি। আপনি কি বলতে চাইছেন একটু ভেঙে বলুন। ব্যোমকেশ একটু গম্ভীর হয়ে প্রশ্নটি করল। উত্তরে অর্পিতা জানালেন, তাহলে শুনুন, পাত্রী হিসেবে করবী ওই পরিবারের প্রথম পছন্দ ছিল না। জামাইবাবুর মায়ের পছন্দ ছিল দেবপর্ণাকে। সেই কারণে ঠাকুমার সঙ্গে উনি প্রায় দেখা করতেই বাড়িতে আসতেন। আমরা সকলেই ওনার মনের এই ভাব জানতাম। দেবপর্ণাকে তো বহুবার উনি কারণে অকারণে অনেক কিছু উপহার দিতেন। এটা মোটেই সহ্য করতে পারত না হিংসুটে করবী আর তার হিংসুটে মা। কাকিমার বরাবরই নজর ছিল কোনো বড় পরিবারে বিয়ে হওয়া, আর সে কথা তিনি কাকাবাবুকে বহুবার জানিয়েছিলেন। কিন্তু কাকাবাবুর ইচ্ছা ছিল একটু অন্য রকমের। কাকাবাবু চেয়েছিলেন ওনার মেয়ের সম্বন্ধ কোনো উচ্চশিক্ষিত সম্মানীয় পরিবারে হোক। একজন ভালো পরিবারকে মেয়ে দেখার জন্য আমন্ত্রণও তিনি জানিয়েছিলেন। পাত্র ছিল কলেজের প্রফেসর, কিন্তু মা মেয়ে কারোরই এই সম্বন্ধ পছন্দ হলো না। ফলে করল তারা ষড়যন্ত্র। করবী বিভিন্ন ছলা কৌশলে এটা ওটা অজুহাত দিয়ে সন্ধেবেলায় দেখা করতে শুরু করলো জামাইবাবুর সঙ্গে। এদিকে জামাইবাবুরও স্বভাব চরিত্র তেমন ভালো নয়। শুনেছিলাম তার অবৈধ কিছু সম্পর্কের ব্যাপারে। একটি মেয়ে নাকি তার অবৈধ সম্পর্কের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। ফলে এমন চরিত্র যার, সে কি করবীর আমন্ত্রণকে অস্বীকার করতে পারে? আনুষ্ঠানিক সম্পর্ক থেকে ক্রমশ তাদের সম্পর্ক হয়ে উঠল ব্যক্তিগত, গভীর থেকে গভীরতর। আর একদিন কাকাবাবুর কানে কথাটা উঠল। এরপর একদিন কাকাবাবু করবী ও জামাইবাবুকে তাদেরই এক বন্ধুর বাড়িতে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করলেন। বাড়ির সম্মান এভাবে নষ্ট করার জন্যে করবীকে এই বাড়িতে এনে একটা ঘরে বন্ধ করে দেওয়া হলো। কাকু তখন ক্ষিপ্ত হয়ে বেতাঘাত করার জন্য দরজা খুলে ঘরে প্রবেশ করে। আমরা সবাই পরিবারের অন্য সদস্যরা তখন কাকাবাবুকে আটকাতে পিছন পিছন ঘরে ঢুকলাম। আর সেই মুহূর্তে করবী বলে উঠল যে সে নাকি একা নয়, তার সঙ্গে আরো একটি প্রাণ আছে। মরলে তারা দুজনে একসঙ্গে মরবে। আর সে যে অন্তঃসত্ত্বা, এ কথা যদি জানাজানি হয়, তাহলে এই পরিবারের বাকি 2 অবিবাহিত মেয়েদের কিভাবেই বা ভালো বংশে ভালো পাত্রে বিয়ে দেবে? এমন কিচ্ছা শুনে কেই বা এমন পরিবারের মেয়েকে নিজের বাড়ির পুত্রবধূ করে নিয়ে যাবে? এই ঘটনা যদি রাষ্ট্র হয়, তবে বড় দিদি বা তার শ্বশুর বাড়িতে কিভাবে মুখ দেখাবে? সে স্পষ্টই জানালো তাকে ওই বাড়িতে বিয়ে দেওয়া ছাড়া এই পরিবারের কাছে এখন আর কোনো রাস্তাই খোলা নেই।
কাকুর তখন মুখে বাক্য হারিয়ে যায়। এ কি শিক্ষা! মেয়েকে কেমন মানুষ করেছে তার মা! কিভাবে এমন বিকৃত জঘন্য চিন্তাধারা তার মেয়ের হতে পারে কাকু বুঝে উঠতে পারছিলেন না। নিজের স্বার্থ সিদ্ধ করতে, এই পরিবারের মান সম্মান ধূলিসাৎ করতে যার এক দ্বন্দ্ব দ্বিধাবোধ হলো না, এমন মেয়ে কি করে তার হতে পারে কাকাবাবু ভাবতে পারছিলেন না। যুদ্ধে হারা এক সিপাহীর মতো তখন অস্ত্র ফেলে মাথা নিচু করে সবার সামনে তিনি উপস্থিত হন। শেষে বাধ্য হয়ে ঠাকুমাকে বিয়ের প্রস্তাব নিয়ে ওই বাড়িতে যেতে হয়। জামাইবাবুর বাড়ি থেকেও বদনামের ভয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যান। আর মজার কথা কি জানেন ব্যোমকেশ বাবু, সীমা কাকিমাও ঠিক এইভাবেই এই বাড়িতে প্রবেশ করেছিলেন। তিনিও বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে কাকাবাবুকে বিয়ে করতে বাধ্য করেছিলেন। মেয়েও মায়ের দেখানো সেই পথই শেষ অবধি অনুসরণ করল। অর্পিতার এই বক্তব্য শুনে আমি হতবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকি। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে একবার মুচকি হেসে আবারও প্রশ্ন করল, বুঝলাম, কিন্তু এ তো গেল করবীর কথা। দেবপর্ণারও কি এমন কোনো কাহিনী আছে? হ্যাঁ, কি বলছেন? দেবপর্ণা? দেবপর্ণাকে দিয়ে এসব কোনোদিনও হতো না। দেবপর্ণা নেহাতি শান্ত ভদ্র প্রকৃতির একটি মেয়ে। কারোর সাথে কোনো দিনও তার বিবাদ ছিল না। সে আসলে একটু ভীতু প্রকৃতির, অশান্তি ঝামেলার মধ্যে সে থাকে না। তার মা চলে যাওয়ার পর সে ঠাকুমার কাছে মানুষ। কাকিমা চলে যাওয়ার পর সে এক মনে নিজের মতো থাকতো, মন দিয়ে পড়াশুনো করত। আমার আর করবীর ঝগড়াতে অনেক সময় তাকে বিনা কারণেই শাস্তি পেতে হয়েছে, তবুও সে কোনো দিনও কোনো অভিযোগ করেনি। কোনোদিন তাকে আমরা রাখতেই দেখিনি। আপনার কথা মতো আপনার জামাইবাবুর সঙ্গে বিয়ের সম্বন্ধ দেবপর্ণার জন্যই এসেছিল। সেই বিয়ে এইভাবে ভেঙে যাওয়ার জন্যে দেবপর্ণার কি কোনো আক্ষেপ ছিল না? একেবারেই না। ঠাকুমা কোনোদিনও দেবপর্ণাকে অমন দুশ্চরিত্র পাত্রের সঙ্গে বিয়েতে রাজি হতেন না। দেবপর্ণা নিজেও পাত্রের চরিত্র সম্পর্কে জানতো, তাই হয়তো এই বিয়েতে তারও মত কোনোদিন হতো না। আর তাছাড়া দেবপর্ণাকে পছন্দ করার লোক তো কিছু কম ছিল না। দুটো বড় পরিবার থেকে তার জন্য সম্বন্ধ চেয়ে পাঠিয়েছিল ঠাকুমার কাছে। তার মধ্যে একজন তো ঠাকুমার বান্ধবীর পরিবার। অর্পিতার সঙ্গে প্রশ্ন উত্তর শেষ করে এবার ব্যোমকেশ দেবপর্ণাকে ডেকে পাঠালো। দেবপর্ণা মাথা নিচু করে ঘরে প্রবেশ করে করজোরে আমাদেরকে নমস্কার জানালেন। এবার ব্যোমকেশ তার প্রশ্ন শুরু করলো। প্রথম প্রশ্ন সবার মতো একই ছিল, কাকিমার মৃত্যুকে নিয়ে তার চিন্তাধারা। উত্তরে দেবপর্ণা জানালেন, বাড়ির বড়দের থেকে শুনেছিলাম হার্ট অ্যাটাক হয়েছিল। না, আমি তো শুনেছিলাম আপনার কাকিমার শরীর বেশ ভালোই ছিল, মেয়ের বিয়েতে বেজায় খুশিও ছিলেন তিনি। তবে এমন আকস্মিক নিঃশ্বাস রুদ্ধ হয়ে হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার কি বা কারণ হতে পারে? আমি এ সম্পর্কে কিছু বলতে পারবো না। শুনেছি আপনার মায়ের প্রতি সীমা দেবীর ব্যবহার কোনো কালেই ভালো ছিল না, সেই কারণে ওনার ব্যাপারে আপনার মনে কোনো রাগ ছিল না? আমি তখন অনেক ছোট ছিলাম ব্যোমকেশ বাবু, এত কথা কি আমার মনে আছে? হ্যাঁ, একবার ছোটবেলাতে জেঠিমার ক্রমাগত দুর্ব্যবহারের কারণে আমি একবার খুব রেগে গেছিলাম। আসলে আমার মা তো ছিলেন খুব শান্ত প্রকৃতির মানুষ। ওনার সঙ্গে যত দুর্ব্যবহারই হোক উনি কখনো মুখ খুলতেন না, কখনো কোনো অভিযোগ করতেন না। কিন্তু আমি একবার সেসব সহ্য না করতে পেরে বাবার কাছে সব প্রকাশ করে দিয়েছিলাম। কিন্তু সেগুলো অনেক পুরনো ঘটনা। মা চলে যাওয়ার পর আমি ঠাকুমার কাছে মানুষ। অত্যন্ত যত্ন সহকারে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার অনেক অতিরিক্ত পেয়েই আমি মানুষ হয়েছি। ঠাকুমা কোনোদিন কোনো কিছুর অভাব আমাকে বুঝতে দেননি। শিক্ষা দীক্ষায় এ পরিবারের উপযোগী করে তিনি আমাকে গড়ে তুলেছেন। বড়দের ব্যাপারে আলোচনা করা কিংবা বড়দের দোষ বিচার করার শিক্ষা ঠাকুমা আমাকে দেননি। মেয়েটিকে দেখতে যেমন সুন্দর, তার স্বভাবটাও ঠিক ততটাই সুন্দর। অর্পিতার থেকে সামান্য কিছু বয়সে ছোটই হবে, কিন্তু তার চিন্তাধারা অর্পিতার থেকে অনেক বেশি পরিপক্ক। ব্যোমকেশ বলল, আপনাকে একটা প্রশ্ন করতেই হবে, এই প্রশ্নটা না করলেই নয়।
আপনার মায়ের মৃত্যুর কথা আপনার কি কিছু মনে আছে? আপনাকে তো বললাম ব্যোমকেশ বাবু, মায়ের মৃত্যু যখন হয়েছে তখন আমার 7 বছর বয়স। এত বছর আগে আমার মা যে কেমন দেখতে ছিলেন তাই আমি ভুলতে বসেছি। আর এসব ঘটনা কিভাবে মনে থাকবে? আমার ভাইয়ের হয়তো এই পৃথিবীতেই আসার ভাগ্য ছিল না, তাই হয়তো এইভাবে চলে গেল। আমার ঠাকুমা বলেন, এগিয়ে যাওয়ার নামই জীবন। পিছনের দিক করে তাকিয়ে থাকলে কোনোদিনও আমি আর সামনের দিকে এগোতে পারবো না। তাই এসব কথা আমি আর ভাবি না। দেবপর্ণার সাথেও প্রশ্ন উত্তরের পালা শেষ হলো। তিনি ঘর থেকে চলে যেতে আমি ব্যোমকেশকে বললাম, এত অল্প বয়স অথচ দেখো কত ঠান্ডা, নম্র, ভদ্র। এমন মেয়ে এই যুগে সচরাচর দেখতে পাওয়া যায় না। ব্যোমকেশ বলল, অজিত, এত ঠান্ডা মাথার ব্যক্তিরা কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে, একটু সাবধান। রাতে খাওয়া দাওয়ার পর একবার আমার ঘরে এসো, চরিত্রগুলো নিয়ে একটু ভাবতে হবে। যদিও দুজন বাদ থেকে গেছে, কিন্তু তারা ততটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তাদের ব্যাপারে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েই গেছি। রাতের আহার শেষ করে আমি পূর্ব কথা মতো ব্যোমকেশের ঘরে উপস্থিত হই। ঘরে গিয়ে দেখি ব্যোমকেশের কথা মতো সত্য ছোট ছোট চিরকুট তৈরি করে তাতে প্রত্যেকের নাম ও পরিচয় লিখে সেগুলি দেয়ালে আঠার সাহায্যে ছিটিয়ে দিচ্ছে। প্রথমে আছে বড় ভাইয়ের পরিবার, বড় ভাই রমাকান্ত, তার স্ত্রী দময়ন্তী, বড় মেয়ে অর্চিতা, মেজ ছেলে অরিন্দম ও শেষে ছোট মেয়ে অর্পিতা। তারপর মেজ ভাইয়ের পরিবার, মেজ ভাই রামরতন, তার স্ত্রী সীমা, বড় মেয়ে করবী ও ছোট ছেলে কমলেশ। এরপর ছোট ভাইয়ের পরিবার, ছোট ভাই রাঘবেন্দ্র, তার স্ত্রী জয়া ও তার একমাত্র মেয়ে দেবপর্ণা, আর সবার ওপরে গৃহকর্ত্রীর নাম গায়ত্রী। এইভাবে চিরকুটগুলো ছিটিয়ে দেওয়া হলো দেয়ালে। ব্যোমকেশ বলল, বাড়িতে পুরুষ চরিত্র যাদের দেখলাম, বড় ভাই রমাকান্ত, মেজ ভাই রামরতন আর ছোট ভাই রাঘবেন্দ্র, কারুরই এই সীমা দেবীর সঙ্গে তেমন মনোমালিন্য নেই। আর তাছাড়া ছোট ভাই রাঘবেন্দ্র তো এই শহরেই উপস্থিত নেই। ফলে এরা আমাদের সন্দেহ তালিকা থেকে এখন বাদ পড়ছে। জামার বুক পকেট থেকে পেনটা বার করে 3টে নাম পেন দিয়ে কেটে দিল ব্যোমকেশ। আবারও সে বলল, জয়া দেবীর মৃত্যু ঘটে আজ থেকে 13 বছর আগে। পুত্রবধূদের মধ্যে এখন জীবিত শুধুমাত্র দময়ন্তী দেবী, আর সীমা দেবীর ওপর স্বাভাবিক কারণে খুব বেশি রাগ। সীমা দেবীর 2 সন্তান কমলেশ ও করবী তাদের মাকে এত বেশি ভালোবাসে যে তাদের মায়ের ব্যাপারে কোনো রকম কটূক্তি শুনতেও তাদের আপত্তি। 3টে নামই তাহলে আমি কেটে দিলাম, জয়া, কমলেশ, করবী। তাহলে রমাকান্ত বাবু ও দময়ন্তী দেবীর 3 ছেলে মেয়ে। বড় মেয়ে অর্চিতার বিয়ে হয়ে গেছে, যদিও এখানে থাকে না, কিন্তু এই মুহূর্তে সন্দেহের তালিকা থেকে তাকে বাদ দেওয়া যাচ্ছে না। বাকি 2 ছেলে মেয়ে, অরিন্দম ও অর্পিতা, কেউই সীমা দেবীকে খুব একটা পছন্দ করতো না, তাই তারাও সন্দেহের তালিকাতে এই মুহূর্তে থেকে যাচ্ছে। আর শেষে ছোট ভাই রাঘবেন্দ্র ও তার স্ত্রী জয়ার একমাত্র কন্যা দেবপর্ণা। যদিও সে তার জেঠিমা সম্পর্কে কোনো কটূক্তি করেনি, এমনকি তার মায়ের মৃত্যুকে কেন্দ্র করেও জেঠিমা সম্পর্কে কোনো উক্তি করেনি, কিন্তু অজিত, আজ যতজনের সঙ্গে কথা বললাম একমাত্র দেবপর্ণাই দেখলাম পুরোপুরি গা বাঁচিয়ে এড়িয়ে গেলেন। আমি বললাম, ঠাকুমার কাছে মানুষ তো খুব ভদ্র, নম্র, সুশিক্ষিত। ব্যোমকেশ বলল, কিংবা অনেক বেশি চতুর, অস্বাভাবিকভাবে সাবধানী। যাই হোক, অর্চিতা ও রাঘবেন্দ্র বাবুর সঙ্গে আমাদের কোনো কথা হয়নি,
কিন্তু আমি এই মুহূর্তে তাদের প্রয়োজনও খুব একটা বোধ করছি না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি তো সবাইকে প্রশ্ন করলে যে সীমা দেবীর মৃত্যুতে কোন অস্বাভাবিকতা নজরে পড়েছে কিনা, তোমার নিজের এই সম্পর্কে কি ধারণা? অস্বাভাবিকতা ছিল অজিত। প্রথমত, উনি অনেক বছরের অ্যাস্তমার রোগী। তাছাড়া কিছুদিন আগেই হাইপার ভেন্টিলেশন অ্যাটাক হয়ে গেছে। তা সত্ত্বেও ওনার ঘরের ভেতরে কোনো ইনহেলার পাওয়া যায়নি। আর তুমি শুনলে অবাক হবে, ওনার খাটের তলায় একটা রঙের ডাব্বা পাওয়া গেছে। তাতে ছিল এক ধরনের কেমিক্যাল তেল, যেটা রঙে ব্যবহার হয়। সেটা খুবই ক্ষতিকারক এই ধরনের অ্যাস্তমা পেশেন্টের জন্যে। কিন্তু এতে কিছু প্রমাণ করা যাবে না, কারণ কিছুদিন আগেই এই বাড়িতে রং হয়ে গেছে। ফলে ভুলবশত এই কেমিক্যালের কৌটো সকলে চোখের আড়ালে হয়তো খাটের তলায় থেকে যেতে পারে। তাছাড়া ওনার হাইপার ভেন্টিলেশন অ্যাটাক হওয়ার পর ডাক্তার কিন্তু ওনাকে যে কোনো উত্তেজনা থেকে দূরে রাখার পরিষ্কার নির্দেশ দিয়ে যান। আর সেই কারণেই রামরতনবাবু সীমাদেবীকে নিয়ে হরিদ্বারে নিজেদের ধর্মশালাতে আসেন। রামরতনবাবু থেকে জানতে পারি, এখানে আসার পর ওনার মন আগের থেকে অনেক ভালো ছিল। তাহলে এমন কি হয়ে গেল যে ওনার এইভাবেই নিঃশ্বাস রুদ্ধ হয়ে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়? মৃত্যুর পরে আমি ওখানে উপস্থিত হয়ে বুঝেছিলাম এই মৃত্যুতে কিছু একটা অসঙ্গতি আছে। ঘটনাগুলো দেখতে যতটা সাধারণ লাগছে ততটা কিন্তু সাধারণ নয়। কোন রকমের টেনশন ওনার জন্যে যে ভয়ঙ্কর ক্ষতিকারক সেটা এই পরিবারের সকলেই জানতেন। আর ডাক্তার পরিষ্কারই বলেছিলেন, যদি কোনোভাবে উনি উত্তেজিত না হন সেক্ষেত্রে ওনার এই ধরনের অ্যাটাক হওয়ার আর তেমন দুশ্চিন্তা নেই। তাহলে সেই দিন হরিদ্বারে কি এমন ঘটে থাকতে পারে যার জন্য ওনার হঠাৎই উত্তেজনা এবং তার ফলে ওনার এমন ভাবে মৃত্যু? আমার মন বলছে অজিত, মৃত্যুর আগে ওনার ঘরে এমন কেউ উপস্থিত ছিলেন যে হয়তো সবটা জানেন, কিংবা হয়তো সেই ওনার মৃত্যুর কারণ। এবারই চাকর বাকররাও কিন্তু অনেক কিছু জানে, কিন্তু অজিত, তারা প্রত্যেকেই খুব বিশ্বস্ত। মানে এক কথায় মনিবের বিরুদ্ধে কোনো মুখ খুলবে না। তাছাড়া জয়া দেবীর মৃত্যুর প্রশ্ন আমি সবার কাছে করেছি, কারণ আমার মনে কিছু সন্দেহ আছে। ওনাকে আগে যে চিকিৎসক পরীক্ষা করে গেছিলেন তাকে কিন্তু সেই সময় পাওয়া যায়নি। তার কথা কিন্তু কেউ উল্লেখই করেনি। মনে হচ্ছে বেশ কিছু গোলমাল আছে। প্রথমে খোঁজ নিতে হবে কোন চিকিৎসক ওনাকে গর্ভবতী অবস্থায় চিকিৎসা করছিলেন। যা বুঝতে পারছি অজিত, ওনার মেয়ে দেবপর্ণা সব জেনেও মুখ খুলবে না। কাল সকালে চিকিৎসকের খোঁজ আমাদের শুরু করতে হবে। কাল রাত্রিরে আমার ভালো ঘুম হয়নি। কেসটা মাঝে মধ্যেই মনে পড়ছিল, জানো, একটা বিভীষিকা। জলখাবার সেরে শুরু করলাম গায়ত্রী দেবীকে দিয়ে। উনি বা ওনার বাড়ির কাজের লোকেরা কেউই চিকিৎসকের কোনো সন্ধান দিতে পারল না। এই পরিবারের বাকি সমস্ত সদস্য ও চাকর বাকরদের সঙ্গে কথা বলার পর শেষ পর্যন্ত অরিন্দম তাদের বাড়ির পুরনো চাকরকে ডেকে জিজ্ঞাসা করলেন সেই চিকিৎসকের নাম। এই 70 বছরের বৃদ্ধ চাকর জানালো চিকিৎসকের নাম ছিল ভুবন ডাক্তার। সেই সময় তার বাড়ি ছিল এই বাড়ি থেকে 2 কিলোমিটার মতো দূরত্বে, কিন্তু তিনি এখন আর ওখানে থাকেন না। অরিন্দমকে ধন্যবাদ জানিয়ে ব্যোমকেশ আর আমি সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর ঘণ্টাখানেক অনেক লোককে জিজ্ঞাসাবাদ করে শেষ পর্যন্ত ওনার পুরনো এক রোগীর থেকেই ওনার এখনকার ঠিকানাটা আমরা জানতে পারলাম। ওনার বাড়ির ঠিকানায় পৌঁছে ব্যোমকেশ দরজায় কড়া নাড়ল। এক বৃদ্ধ ভদ্রলোক, বয়স 70-এর আশেপাশে, দরজাটা খুলে দিলেন। ব্যোমকেশ ওনাকে নমস্কার জানিয়ে বলল, আপনি কি ভুবন চৌধুরী, মানে ভুবন ডাক্তার? উনি একটু অবাক হয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন।
ব্যোমকেশ নিজের আর আমার পরিচয় দিতে ভুবন ডাক্তার হাত জোর করে নমস্কার জানিয়ে ঘরের ভেতরে এসে আমাদের বসতে বললেন। ওনার ছোট্ট 2 কামরার একটি ঘর। ঘরের ভেতরে ঢুকে 2টি চেয়ারে এসে আমরা বসলাম। ব্যোমকেশ এবারে তার প্রশ্ন শুরু করলো। ডাক্তারবাবু, আমি আপনার সময় না নষ্ট করে সোজা প্রধান বক্তব্যে চলে আসছি। আপনি তো আজ থেকে 10 বছর আগে জয়া আচার্য নামক এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পরীক্ষা করেছিলেন। ডাক্তারবাবুর মুখের অভিব্যক্তি দেখে মনে হলো তিনি একটু আশ্চর্য হয়েছেন। তিনি বললেন, হ্যাঁ তাই তো, গায়ত্রী দেবীর পরিবারের ছোট বৌমা জয়া দেবীকে তো আমিই পরীক্ষা করেছিলাম। কিন্তু যখন ওনার মৃত্যু সংবাদ পাই মাসখানেক আগে, আমি তো সেটা বিশ্বাসই করতে পারিনি। ওনার মৃত্যু সংবাদ আপনি কার থেকে পেলেন? কেউ এসেছিল আপনার সঙ্গে দেখা করতে? হ্যাঁ, মাসখানেক আগে ওনার মেয়ে দেবপর্ণা এসেছিল আমার সঙ্গে দেখা করতে। সঙ্গে তার মাসিমাও ছিলেন। ওনার মেয়ে আমাকে প্রশ্ন করে, শেষবার যখন আমি জয়া দেবীকে দেখতে যাই তখন ওনাকে পরীক্ষা করে আমি কি জানতে পেরেছিলাম। তার উত্তরে আমি বলেছিলাম সেই সময় ওনাকে দেখাশোনার দায়িত্ব ছিল সীমা দেবীর। ওনাকে পরীক্ষা করার পর সব বিবরণ আমি সীমা দেবীকে জানাই। আপনি কি জানিয়েছিলেন সীমা দেবীকে? ভুবন ডাক্তারের এই উত্তরে ব্যোমকেশ প্রশ্ন করে। সীমা দেবীকে আমি এই জানাই যে জয়া দেবী ও তার সন্তান দুজনেই সুস্থ আছে। আসলে ব্যোমকেশ বাবু, আমি এত বছর চিকিৎসা করছি, কিন্তু এমন মৃত্যু সত্যি আশ্চর্যজনক। আপনি ভালো করে মনে করে দেখুন তো, এছাড়া আর কি আপনি কিছু জানিয়েছিলেন? ব্যোমকেশের এই প্রশ্নে ভুবন ডাক্তার বেশ অনেকক্ষণ কিছু মনে করার চেষ্টা করলেন। শেষে অনেক ভেবে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আরো একটা কথা জানিয়েছিলাম। সেটা এই যে এখন 7 মাস হয়ে গেছে, ফলে খাওয়া দাওয়া একটু হালকা করতে, আর সঙ্গে যেন রোজ একটু হাঁটা চলা করেন, তাহলেই সন্তান ঠিক সময়ে ঠিকভাবে প্রসব হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার ব্যোমকেশ বাবু, জয়া দেবীর মেয়ে এসব শুনে একটা অদ্ভুত প্রশ্ন করেছে। যদি কেউ হালকা খাবার পরিবর্তে ভারী পেট ভর্তি করে খাবার খান এবং একই সাথে সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন, তার পরিণাম কি হতে পারে? ব্যোমকেশের চোখ দেখলাম একেবারে জল জল করে উঠল। সে ডাক্তারবাবুকে প্রশ্ন করলো, কি হতে পারে ডাক্তারবাবু? পরিণাম এটাই হতে পারে, সন্তান অত্যন্ত বড় হয়ে যাবে এবং প্রসবকালীন মায়ের জীবনে। কথাগুলো বলতে বলতে ডাক্তারবাবু হঠাৎ চুপ করে যান এবং ব্যোমকেশের দিকে ফিরে তাকান। ব্যোমকেশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, চলো অজিত, উঠি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। এই বলে ব্যোমকেশ আমাকে নিয়ে ঘর থেকে রওনা দিল। বাড়ির বাইরে বেরিয়ে এসে আমি নামটা উচ্চারণ করলাম, দেবপর্ণা। তাহলে দেবপর্ণা কোনোদিনও মায়ের মৃত্যু ভুলতে পারেনি। শুধু তাই নয়, সেই সময়কার সব ঘটনা তার পরিষ্কার মনে ছিল এবং তার মায়ের মৃত্যু যে স্বাভাবিক মৃত্যু নয় সেই সন্দেহ তার চিরকাল ছিল। তাহলে আর দেরি করছো কেন? চলো দেবপর্ণার সঙ্গে কি কথা বলি। না অজিত, তাতে কোনো লাভ হবে না। এই মৃত্যু যে পরিকল্পিত সেটা আমরা প্রমাণ করতে পারবো না, বরং যে একটা ছোট্ট প্রমাণ করার জায়গা আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত আছে সেটাও আমাদের হাত থেকে চলে যাবে। কারণ উনি আগের থেকে আরো বেশি সাবধানী হয়ে যাবেন। সীমা দেবীর মৃত্যু যে আসলে স্বাভাবিক মৃত্যু নয় এবং সেটা কিভাবে করা হয়েছে সেটা একমাত্র দেবপর্ণার নিজের মুখে স্বীকার না করলে সেটা জানা অসম্ভব। ঘটনাগুলি একেবারে এই গোলাকার চক্রের মতো। যতই আমরা অনুসন্ধান করব শুধু গোল গোল করে আমাদের ঘুরতেই হবে, কিন্তু কিচ্ছু প্রমাণ করা যাবে না। এই গোলাকার চক্রের শুধু একটাই জায়গা একটু কমজোর আছে, একমাত্র সেখানে টান দিলেই সেই চক্রটা আমরা ছিঁড়তে পারবো আর বেরিয়ে পড়বে সব কথা। তুমি কি এত ভূমিকা করছো বলো তো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তুমি ধনঞ্জয়কে ভুলে গেছো অজিত। একমাত্র ধনঞ্জয় জানে যে সীমাদেবীর মৃত্যুর দিন কে সীমাদেবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন আর কার আশাতে সীমাদেবী এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তার ফলে
তারইভাবে মৃত্যু ঘটে। এ ধনঞ্জয়? ধনঞ্জয় মানে যে হরিদ্বারের ধর্মশালা দেখাশোনা করে? হ্যাঁ, সেই। সবার আগে খোঁজ করতে হবে যে ধনঞ্জয় পরিবারে কে কে আছে। আমি আবারও খোঁজ খবর শুরু করলাম। এবাড়ির কাজের লোকেদের থেকে জিজ্ঞাসা করে জানতে পারা গেল তার পরিবারে ছিল তার স্ত্রী আর তার এক মেয়ে। স্ত্রী এখন তারা জীবিত নেই, আর তার মেয়ে ছিল জয়া দেবীর খাস পরিচারিকা। কিন্তু 13 বছর আগেই তাকে চুরির অপরাধে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। তারপর তার ঠিকানা কেউ জানে না। ব্যোমকেশ ঠিক করলো তার মেয়ের খোঁজ লাগাতেই হবে, কারণ তার মেয়েকে পেলে আরো কিছু গোপন রহস্যের সমাধান মিলবে, এবং একবার ওর মেয়েকে পাওয়া গেলে তার মেয়েকে পাকড়াও করে ধনঞ্জয়ের থেকে সব সত্যি কথা বলতে বাধ্য করতে হবে। খোঁজ লাগানো হলো প্রথমে আশেপাশে প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে। শেষে তার মেয়ের খোঁজ পাওয়া গেল এই বাড়িরই প্রবীণ এক পরিচারিকার থেকে, যে কাজ ছেড়ে চলে গেছে বহু বছর আগে। সেই ঠিকানায় পৌঁছে আমরা জানতে পারলাম সেটি আসলে দেবপর্ণার মাসির বাড়ি। জয়াদেবীর নিজের বোন মায়া তার পরিবার সমেত সেখানে বাস করেন, এবং ধনঞ্জয়ের মেয়েকে ওই বাড়ি থেকে বিতাড়িত করার পর মায়াদেবী নিজের বাড়িতে তাকে স্থান দিয়েছেন। ধনঞ্জয়ের মেয়ের কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি চুরি সে করেনি, মিথ্যে অপবাদে তাকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল। এবং শুধু তাই নয়, জয়াদেবীর চারিপাশে তার যেন কোনো বিশ্বস্ত লোক না থাকে সেটাই নিশ্চিত করা ছিল সীমাদেবীর প্রধান উদ্দেশ্য। সমস্ত ব্যাপার পরিষ্কার হওয়ার পর পরের দিন ভোর থাকতে ব্যোমকেশ আর আমি হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। আচার্য বাবুদের ধর্মশালায় পৌঁছে দরজায় কড়া নাড়তেই ধনঞ্জয় এসে দরজাটি খুলে দিল। ধনঞ্জয় ব্যোমকেশ আর আমাকে দেখে অবাক হয়ে প্রশ্ন করল, বাবু আপনারা? হ্যাঁ, তোমার সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে, ভেতরে চলো। আগে আমার সাথে? কিন্তু আমার তো যা জানার ছিল সে তো আমি সেদিনই সব বলেছি আপনাদেরকে। এছাড়া আমি আর কিছু জানি না বাবু। সেটা নিশ্চিত আমি করব, চলো ভেতরে। এই বলে ব্যোমকেশ ভেতরে প্রবেশ করলো। এই ধর্মশালার একতলাতে অনেকগুলি ঘর ছিল, তারই একটিতে ব্যোমকেশ ধনঞ্জয়কে জিজ্ঞাসাবাদ শুরু করলো। তাহলে ধনঞ্জয়, যেদিন সীমাদেবীর মৃত্যু ঘটেছিল ঠিক মৃত্যুর আগে সেদিন কি কি ঘটেছিল? আগে বাবু, সে কথা তো আপনাকে আগেই বলেছি। বাবু সকালে দরকারি কাজে উকিলের কাছে গেছিলেন। সেই সময় বৌদিমণি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন, আর আমি গেটের বাইরে চেয়ারে বসেছিলাম। দাদাবাবু নিজের কাজ সেরে ফিরতে ফিরতে প্রায় বেলা 12টা হয়। ফিরে এসে বাবু বৌদিমণির ঘরে গিয়ে দেখেন সব শেষ। বেশি আমি আর কিছু জানি না বাবু। না না, এ তো আমরা জানি, এ তো তুমি আগেও বলেছ। এবারে আসল ঘটনাটা বলো, মিথ্যে নয়, আজ সম্পূর্ণ সত্যিটা আমরা শুনতে এসেছি। জানো তো, অর্ধেক সত্যি মিথ্যের থেকেও ভয়ঙ্কর। যেটা তুমি সেদিনকে লুকিয়ে গেছিলে সেই ঘটনাটাই এবার তোমার থেকে আমি শুনতে চাই। আর যদি তুমি নিজের ইচ্ছাতে না বলো তাহলে তোমার মুখ খোলানোর অন্য রাস্তা কিন্তু ব্যোমকেশ বক্সীর জানা আছে। ভুবন ডাক্তার এবং তোমার মেয়ে চাপার থেকে কিন্তু সব ঘটনাটা আমি ইতিমধ্যেই জেনে নিয়েছি, এবং এরপর অনুমান করা কিন্তু খুব একটা অসুবিধা হয় না যে সেই দিন সকালে কে এসেছিল। সেই সময় বৌদি ছাড়া একমাত্র তুমি ছিলে এই বাড়িতে। আমি তোমার কাছ থেকে সব সত্যিটা শুনতে চাই। তুমি যদি আজ আমাকে সম্পূর্ণ সত্যটা না বলো তাহলে এই তদন্ত বিচারকের কাছে গিয়ে পৌঁছবে, আর তখন কিন্তু তোমাকে এবং তোমার মেয়েকে আদালতে উপস্থিত হতে হবে, এবং তুমি যাকে বাঁচানোর এত চেষ্টা করছো তাকে কিন্তু সেদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর শুধু তাই নয়, মায়াদেবীর পরিবার কিন্তু আজও জানে না কি অপরাধে আচার্য বাবুর পরিবার থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। সে তত্ত্ব যদি মায়াদেবীর স্বামীর কানে গিয়ে পৌঁছয় তাহলে এই বয়সে তোমার মেয়েকে তার সন্তান সমেত মায়াদেবীর পরিবার থেকেও বিতাড়িত হতে হবে। আরে আরে করছেন কি ব্যোমকেশ বাবু?
ও বেচারা একজন বৃদ্ধ মানুষ, তাকে খামোখাই আপনি ভয় দেখাচ্ছেন হাজতের। আপনি যদি তাকে পুলিশ হাজতেও পাঠান আর মারতে মারতে যদি তার গায়ের চামড়াও আপনি খুলে নেন, তাও ধনঞ্জয় কাকাকে আপনি মুখ খোলাতে পারবেন না। ধনঞ্জয় কাকা আমাদের ভাই বোনদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার ঠাকুমার খাস লোক এবং অত্যন্ত বিশ্বস্ত। তাই আর অযথা হুমকি দেবেন না। ব্যোমকেশ বাবু, আপনাকে আমি খুব শ্রদ্ধা করি, আপনার নাম আমিও আগে শুনেছি। জ্যাঠামশাইয়ের কাছ থেকে যখন শুনতে পাই যে এই তদন্তের ভার আপনি নিয়েছেন, তখন আর কেউ জানুক না জানুক আমি নিশ্চিত ছিলাম যে আজকের দিনটা একদিন আসবে। আপনার কাছে এই রহস্য উন্মোচন করা অতি সাধারণ একটা ব্যাপার। আপনি যে সমাধান করতে পারবেন সে বিশ্বাস আমার ছিল। আপনি যখন ধনঞ্জয় কাকা অবধি পৌঁছেই গেছেন, তখন এই রহস্যের উন্মোচন আমি নিজে আপনার কাছে করব। সীমা জেঠিমার কিন্তু আজ অবধি বাঁচার কথা ছিল না ব্যোমকেশ বাবু, কারণ তিনি ছিলেন খুনি, আমার মায়ের খুনি, এবং খুনির শাস্তি ফাঁসি। আর আপনি নিশ্চয়ই এতদিনে সেই রহস্য সমাধান করেই ফেলেছেন। দেবপর্ণা ঘরের ভেতরে একজন পরিচারিকার সঙ্গে প্রবেশ করে পর পর এই কথাগুলো ব্যোমকেশকে উদ্দেশ্য করে বলে গেলেন। ব্যোমকেশকে দেখলাম উৎসাহিত দৃষ্টিতে দেবপর্ণার দিকে তাকিয়ে কথাগুলো শুনে যাচ্ছে। ঠোঁটের কোণায় তার হালকা একটা হাসি লেগে আছে। দেবপর্ণাকে সে বলল, আপনি তাহলে আমাদের গতিবিধির ওপর দৃষ্টি রেখে চলেছেন, তাই তো? আমি যে চিকিৎসকের থেকে সব সত্যি জানতে পেরেছিলাম এবং তারপর যে আমার পরের গন্তব্যস্থান ছিল হরিদ্বার, এসবই আপনি জানতেন, তাই তো? আপনার জেঠিমা যদি আপনার মায়ের খুনি হয় এবং তার শাস্তি যদি হয় ফাঁসি, আর আপনি যদি খুনিকে খুনও করেন, তাহলে আপনার শাস্তিও কিন্তু ফাঁসি হয়। সেটা কিন্তু আপনি ভুলবেন না। তাই যা বলবেন ভেবে চিনতে বলবেন। আমার থেকে কিন্তু কোনো রকম করুণা আপনি আশা করবেন না। না ব্যোমকেশ বাবু, কোনো করুণা, কোনো দয়া, কোনো ক্ষমা প্রার্থী আমি হয়ে আসিনি আপনার কাছে। কিন্তু আদালতের বিচারের উপর আরও একজন বিচারক আছেন, তিনি স্বয়ং ঈশ্বর। আর তার বিচার নিশ্চয়ই আপনিও উপেক্ষা করতে পারেন না। সীমা জেঠিমার তো এতকাল জীবিত থাকারই কথা ছিল না। আইনকে ফাঁকি দিয়ে সুন্দর এতগুলো বছর তিনি রাজরানী হয়ে কাটিয়ে দিলেন। আর আমার মা আর আমার ভাই যে পৃথিবীর আলোই দেখতে পেল না, তাদের কপালে জুটেছিল নৃশংস মৃত্যু। আমার বিশ্বাস, আপনি যদি সবটা জানতে পারেন, তাহলে আপনার মতো সত্যান্বেষীও নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য হবেন। তাহলে শুনুন, আমার তখন 7 বছর। মায়ের সঙ্গে ঘটা সমস্ত অবিচার, দুর্ব্যবহার, সে কথা তো আপনি জেনেইছেন। মাকে কোনোদিন কারুর কাছে নালিশ করতে আমি শুনিনি। কিন্তু সেদিন যখন আমি আমার বাবার কাছে সীমা জেঠিমার সব সত্য জানিয়ে দিয়েছিলাম, সীমা জেঠিমা তখন নিজের সম্পূর্ণ দোষ নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলার জন্যে দোষী করেছিল ধনঞ্জয় কাকার মেয়েকে। তিনি প্রমাণ করে দিয়েছিলেন কাঠ, কয়লা বা সমস্ত সামগ্রী তিনি সবই পাঠাতেন, কিন্তু ধনঞ্জয় কাকার মেয়ে সেগুলিকে লুকিয়ে বাজারে বিক্রি করে দিত। আর প্রমাণ সাজানো তা সীমা জেঠিমার কাছে কি এমন কঠিন কাজ ছিল? এর আগেই ধনঞ্জয় কাকার মেয়ের ঘরে অনেক টাকা এবং সব সরঞ্জাম রেখে দিয়ে এসেছিল সীমা জেঠিমার লোকেরা। পুরো পরিবারের লোকেদের সামনে প্রমাণ করে দেয় যে সে চোর, এবং তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়। তারপর সীমা জেঠিমার ব্যবহার আমার মায়ের প্রতি একেবারে বদলে যায়। ভালো ভালো আহার,
চাকর বাকর বরাদ্দ করা, যাতে মাকে বিছানা থেকেই না উঠতে হয়। তারপর একদিন প্রসবের দিন আগত হয়। দাই এসে গরম জল করার নাম করে পেছন দরজা দিয়ে পালিয়ে যায়। কোনো চিকিৎসকের কোনো ব্যবস্থাই সেদিন ছিল না। উপরন্তু প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মা যখন একসময় হাঁপিয়ে ওঠে, তখন সামান্য একটু জল খেতে চেয়েছিলেন ব্যোমকেশবাবু, সামান্য একটু জল। আর পরিচারিকারা সেদিন মাকে জল খেতে দেয়নি, পাত্র থেকে জল ফেলে দিয়েছিল। আমি সেটা নিজের চোখে দেখেছিলাম। দৌড়তে দৌড়তে গিয়ে সীমা জেঠিমার পায়ে পড়ি, আমি হাতে পায়ে পড়তে থাকি একটু জলের জন্যে। কিন্তু সীমা জেঠিমা বলেন এই সময় নাকি জল খাওয়া উচিত নয়। আমি লক্ষ্য করি তিনি বসে বসে কি একটা খাচ্ছিলেন, ছিনিয়ে নিয়ে যাই সেই খাবারটা তার থেকে। দৌড়ে গিয়ে সেটি মায়ের হাতে তুলে দিই। সেটি খেয়ে মা আবার শক্তি সঞ্চয় করে ভাইকে পৃথিবীতে আনার চেষ্টা করতে থাকেন। এক সময় চেষ্টা করতে করতে মা বুঝতে পারেন আর কিছু করার নেই। তখন আমার মায়ের দু চোখ থেকে গড়িয়ে পড়ছিল জল। আমার হাত ধরে মা একটি কথাই বলেছিলেন, আমি যেন যে কোনো প্রকারেই বেঁচে থাকি। মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি একজন চিকিৎসকের জন্যে। শেষে একজন পরিচিত মানুষের সাহায্যে শেষ অবধি আমি একজন চিকিৎসক বাড়িতে আনতে সক্ষম হই। কিন্তু কি জানেন ব্যোমকেশবাবু, সেই চিকিৎসককেও এই বাড়িতে ঢুকতে আটকে দিয়েছিলেন সীমা জেঠিমার লোকেরা। কিন্তু আমি যে পরিচিত লোকের কথা বললাম, সে শক্তিশালী হওয়ায় শেষ অবধি আটকাতে পারেনি। সেই চিকিৎসক এসে পরীক্ষা করে বললেন, অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। চোখের সামনে আমার মাকে তিল তিল করে মরতে আমি দেখেছি। প্রতিজ্ঞা করেছিলাম যে করেই হোক আমি বাঁচব। তারপর তো আপনি শুনেইছেন আমি ঠাকুমার কাছে বড় হয়েছি। মাসিমা আমাকে নিয়ে যেতে এসেছিলেন, কিন্তু এই পরিবারের লোকেরা আমাকে মাসিমার কাছে দেননি। ঠাকুমা আমাকে খুব সযত্নে মানুষ করেন। আমিও মন দিয়ে ঠাকুমার দেখানো পথে এগিয়ে গেছিলাম। বোকা সেজে, নিরীহ সেজে এতদিন নিজের জীবনটা কাটিয়ে দিয়েছি। আমার মাকে শেষবার যে চিকিৎসক পরীক্ষা করে গেছিলেন, তার খোঁজ আমি আর মাসিমা বহুদিন ধরে চালাচ্ছিলাম। শেষে মাসিমা একদিন খোঁজ এনে দিলেন সেই চিকিৎসকের, আর ওনার থেকেই সত্য উন্মোচন হলো। যেখানে কিনা ডাক্তার সীমা জেঠিমাকে পরিষ্কার জানিয়ে দিয়ে গেছিলেন শেষের মাসগুলোতে হালকা খাওয়া দাওয়া করতে এবং তারই সাথে একটু হাঁটা চলা করতে। আপনি জানেন আমার মাকে তারা কেমন করে রেখেছিল? ভালো ভালো খাবার দাবার দুবেলা করে ভরে ভরে দিয়ে যেত সীমা কাকিমার পরিচারিকারা। শুধু তাই নয়, মা যখন একটু হাঁটা চলা করার জন্য উঠতেন, তখন সীমা জেঠিমার বরাদ্দ করা পরিচারিকারা মাকে বলে, ডাক্তার নাকি এই সময় হাঁটাচলা করতে বারণ করেছেন। আমি সেই সময় আমার মায়ের পাশেই ছিলাম। সব আমার নিজের চোখে দেখা ঘটনা ব্যোমকেশবাবু। আপনার মায়ের মৃত্যুতে আমি সত্যিই খুব দুঃখিত। কিন্তু এবার কি আপনি জানাবেন? চিকিৎসকের থেকে সব সত্য জানার পর আপনি কি করলেন? সবার প্রথমে আমি করবীকে আর সীমা জেঠিমাকে তাদের নিজের জালেই ফাঁসাই। জামাইবাবুর মা যে আমাকে পছন্দ করতেন সেটা তারা ভালোই জানত। ইচ্ছা করে তাদের দেখিয়ে দেখিয়ে আমি জামাইবাবুর মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াই। তারা মনে করে আমার সঙ্গে বিয়েটা বোধহয় অবশ্যম্ভাবী। তারপর সীমা জেঠিমা নিজের একমাত্র মেয়েকে একটা নোংরা খেলায় মাতিয়ে দেয়। এক এক দিন করে তাদের ঘনিষ্ঠতা আমার চোখের সামনেই তৈরি হয়েছিল, কিন্তু আমি অপেক্ষা করেছিলাম সঠিক সময়ের।
আমারই সাজানো পরিকল্পনায় পা দিয়ে সেদিন জেঠু গিয়ে উপস্থিত হয় সেই জায়গায়, যেদিন হাতে নাতে করবীকে জামাইবাবুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় তিনি আবিষ্কার করেন। আর জামাইবাবুর চরিত্র এবং তার অবৈধ সন্তানের ব্যাপারে আমি আগে থেকেই সব জানতাম। সকলের কাছে সেদিন উঠে আসে সীমা জেঠিমার আসল চরিত্র। কিভাবে টাকার লোভে এক বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে নোংরা খেলায় মাতিয়েছিলেন তিনি, সেটা সেদিন সবাই জানতে পারে। এতদিন যে মুখোশ পরে তিনি ঘুরে বেরিয়েছিলেন এই বাড়িতে, সেই মুখোশ তার মুখ থেকে আমি খুলে দিই। কিন্তু হাইপার ভেন্টিলেশন অ্যাটাকটা বিয়ের রাত্রে কিভাবে হয়েছিল আপনার জেঠিমার? তাতে তো বেশ মনে হয় আপনারই কোনো হাত ছিল। সে আর কি কঠিন কাজ ছিল। সকলের কাছে নিজের মুখোশ খুলে যাওয়ায় সীমা জেঠিমা এমনিতেই একটুখানি চিন্তিত ছিলেন। তারপর বিয়ের রাত্রি, কনের মাকে বিয়ে দেখার অনুমতি নেই, ফলে এই বাড়িতে তিনি একাই থেকে গেলেন। এই সুযোগেরই অপেক্ষা করেছিলাম আমি ওনার ওপর কোনো অস্ত্র প্রয়োগ করিনি ব্যোমকেশ বাবু। শুধু আমার মায়ের সাজে, আমার মায়ের বেশে অন্ধকার ঘরে তার সামনে উপস্থিত হয়েছিলাম। এমনিতেও আমার মায়ের সঙ্গে আমার চেহারার এবং কণ্ঠস্বরের প্রচুর মিল আছে। তার সঙ্গে নিজের কণ্ঠস্বর মায়ের মতো পরিবর্তন করে আমি শুধু সীমা জেঠিমাকে একটু ভয় দেখিয়েছিলাম। আর যে খুনি, তার তো মন এমনিতেই দুর্বল, তাকে ভীতি করার যথেষ্ট চেষ্টা সেদিন আমি করেছিলাম। পরের সুযোগ আমার এসেছিল হরিদ্বারে। রামরতন জেঠু আর সীমা জেঠিমার হরিদ্বারে রওনা হওয়ার কিছু সময় পরেই আমি আর শ্রাবণী হরিদ্বারে রওনা হই। শ্রাবণী আমার খাস লোক, আমার বন্ধু, আমার পরিচারিকা, সব। আমার মা তার বাবা মার একমাত্র মেয়ে ছিলেন। দাদু দিদার মৃত্যুর পর সেই বাড়ি এখন ঠাকুমা দেখাশোনা করেন। সেখানেই আমরা এসে উঠি, আর ঠাকুমাকে সমস্তটাই আমি চিঠিতে লিখে রেখে আসি। আমার বিশ্বাস ছিল ঠাকুমা সবটা জানলে তিনি আমাকেই সমর্থন করবেন, কারণ ওনার কোলে পিঠে আমি মানুষ। কারণ আমার বুদ্ধি, আমার বেদনা, আমার ভয় সবই তিনি জানতেন। সকাল থেকে শ্রাবণী নজরে রেখেছিল কখন জ্যাঠামশাই ঘর থেকে উকিলের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই সময় যখন আগত হলো, আমি গিয়ে উপস্থিত হলাম ধর্মশালাতে। ধনঞ্জয় কাকা তখন বাড়ির গেটে বসেছিলেন। আমি সোজা গিয়ে উপস্থিত হই তার ঘরে। আমাকে দেখে সীমা জেঠিমা ব্যঙ্গ করে বলেন, কে রে দেবপর্ণা, তুই এখানে? কার সাথে এসেছিস? আমি কোনো বাক্য ব্যয় না করে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকি। উনি এবার বলেন, ও, রেগে আছিস? তোর এত বড় বংশে বিয়েটা ভেস্তে দিলাম তাই? কি আর করবি বল? এখন চিৎকার কর, চেঁচামেচি কর, কান্নাকাটি কর। চিৎকার করতে করতে, কান্নাকাটি করতে করতে মুখ থেকে রক্ত বেরিয়ে গেলেও তুই কিচ্ছু করতে পারবি না। করবি এখন ওই পরিবারের বউ। আমার মেয়ে এখন রাজরানী। তুই যেমন ছিলিস করুণার পাত্রী, তেমনই থাকবি। তবে চিন্তা করিস না, তোর জ্যাঠামশাইকে বলে তোর জন্যে তোরই মতো একটা সাদামাটা বাড়িতে বিয়ের ব্যবস্থা আমরা করে দেব। কিন্তু তার জন্যে এত দূরে এসে আমার সঙ্গে কথা বলার তোর প্রয়োজন ছিল না, বুঝলি? আমি নির্বাক এক দৃষ্টিতে ওনার নির্লজ্জিত ব্যঙ্গাত্মক শব্দগুলো শুনে যাচ্ছিলাম। এখনো কি নিষ্ঠুর মনোভাব, কি স্বার্থপর, কি হিংস্র। আমি গম্ভীর হয়ে বসে রইলাম। জেঠিমা বললেন, কিছু বলছিস না কেন?
কথা কি খুঁজে পাচ্ছিস না? আমি বললাম, আমি কোনো দিনও ওই পরিবারের পুত্রবধূ হতে চাইনি। সীমা জেঠিমার হাসি কোথায় উড়ে গেল। মানে সবটাই তোর অভিসন্ধি? তুই ইচ্ছা করে ওর মায়ের সাথে ঘনিষ্ঠ হয়েছিলিস? ইচ্ছা করে ওর মায়ের দেওয়া সব উপহার আমাদের সামনে ওইভাবে দেখাতিস, যাতে আমরা মনে করি ওরা তোকেই পুত্রবধূ করতে চায়, আর তুইও তাই চাস? আর অপারক হয়ে আমরা কোনো ভুল করে বসি, যেমন আমি করেছি? মেয়েকে বাধ্য করেছি ওই ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে। ছি 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 ছি, আমার মেয়ের চরিত্র আমি নষ্ট করে দিয়েছি। তোর অভিসন্ধিতে বাধ্য হয়ে আমরা এমন একটা কাজ করলাম যাতে সবাই ভয় পেয়ে সেসব দিয়ে বিয়েতে রাজি হয়। আর কি ষড়যন্ত্র করেছিস আমার মেয়ের বিরুদ্ধে? বল, আমার মেয়ের জন্য কি আসন্ন বিপদ অপেক্ষা করে আছে এই বাড়িতে? বল বল বলছি। তখনও এক দৃষ্টিতে আমি জেঠিমার দিকে তাকিয়ে নিষ্পলক, নির্বাক ও গম্ভীর। আর তারপরেই সীমা জেঠিমা উত্তেজিত হয়ে বললেন, কি কি জেনেছিস তুই? না না, অসম্ভব, তুই কিছু জানতে পারিস না, এটা হতে পারে না। না না, তুই কিছু জানতে পারিস না, কোনো প্রমাণ নেই। পুলিশ পুলিশ আমার কিছু করতে পারবে না। সীমা জেঠিমা পাগলের মতো চিৎকার করতে শুরু করলেন। এবার আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একটাও বাক্য ব্যয় না করে ঘর থেকে সোজা বেরিয়ে গেলাম। মেন গেট যখন আমি পেরিয়ে গেছি, তখনও জেঠিমার উত্তেজিত কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। তারপর আমি দেবপ্রয়াগ চলে আসি। আমার উদ্দেশ্য ছিল তিলে তিলে ওনাকে কষ্ট দেওয়ার। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, খুন করার অভিসন্ধি আমার ছিল না, কিন্তু মনে মনে ঈশ্বরের কাছে আমি রোজ ওনার মৃত্যু কামনা করেছি। কিন্তু কিছু বিচার ভগবানের ওপরেই ছেড়ে দিতে হয়। রঙে যে ওনার এত অ্যালার্জি, সেটা আমিও জানতাম না। কিছুদিন আগে এই বাড়ি রং হয়ে গেছে। আমার কথাই উনি উত্তেজিত হয়ে পড়েছিলেন, তাতে তার একটু হাঁপানি আসে। কিন্তু প্রধান বিপদ ডেকে এনেছিল এই বাড়িতে করার রং। কারোরই মাথায় আসেনি যে রঙের কারণে ওনার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, যেখানে কিনা ওনার 3 দিন আগেই হাইপার ভেন্টিলেশনের অ্যাটাক হয়ে গেছিল। কিন্তু ব্যোমকেশবাবু, তাও এই রং হয়ে গেছে বেশ কিছুদিন আগে। তা সত্ত্বেও জেঠিমার এত শ্বাসকষ্ট কেন হয়েছিল, তার কারণ আমিও খুঁজে পাইনি। আপনি কি জানেন দেবপর্ণা, খাটের তলাতে রঙের একটা কৌটো উপস্থিত ছিল, যার মধ্যে খুব তীক্ষ্ণ গন্ধের একটা তেল ব্যবহার হয়েছে। এই ঘরে ঢুকতেই একটা তীক্ষ্ণ ঘ্রাণ আমার নাকে এসেছিল। পরে পুরো ঘর তল্লাশি করে খাটের তলা থেকে এই রঙের কৌটোটা উদ্ধার হয়। এর ব্যাপারে আপনি কিছুই জানতেন না? আমি তো এটাই জানতাম না যে ওনার রঙে এত অ্যালার্জি। মৃত্যু আমি ওনার কামনা করেছিলাম, তিলে তিলে মানসিক উৎপীড়ন করারও ইচ্ছা ছিল আমার, কিন্তু তাই বলে আমি খুনি নই। একেই বলে ভগবানের বিচার, তার সূক্ষ্ম লাঠির প্রহার। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, এতে আমার হাত ছিল না। আমার এখন কিসের ভয়? মায়ের খুনি শাস্তি পেয়ে গেছে। যদি এই খুন আমি করে থাকতাম, তাহলে এত কথা যখন আপনার কাছে স্বীকার করে গেলাম, এইটুকুও বা স্বীকার করতে আমার কি বাধা ছিল? সত্যি কি আশ্চর্য ভগবানের বিচার! যে মহিলা তার জীবনকালে সমস্ত মানুষকে এমনভাবে নিজের হাতে চালিত করেছিলেন, তার কিনা মন এতটাই দুর্বল হয়ে গেছিল নিজের করা ষড়যন্ত্র করে খুনের পর, যে এত সামান্য উত্তেজনাতে তার এইভাবে সাজা হয়ে গেল। কিছুক্ষণ আমরা সবাই নির্বাক হয়ে বসেছিলাম। শেষে ব্যোমকেশ বলল,
দেবপর্ণা, আপনি এবার আসুন। যদিও আপনি শাস্তি দেওয়ার উদ্দেশ্যে কিছু ভুল পথ অবলম্বন করেছেন, কিন্তু সেটা যথেষ্ট নয় আপনাকে ফাঁসির কাঠগোড়ায় ঝোলানোর জন্যে। এটাকে যদি খুন বলা হয়, তাহলে এর মোটিভ ততক্ষণ জানা যাবে না যতক্ষণ না আপনার মায়ের মৃত্যুটা খুন প্রমাণিত হচ্ছে। আর যেহেতু সেটা খুন প্রমাণিত হয়নি এবং এত বছর পর সেটা প্রমাণ করা এক প্রকার অসম্ভব, তাই আইনত কোনো মোটিভ ছিল না আপনার এই খুন করার। আমার ধারণা আপনাদের বাড়ির বড়রা আপনার মায়ের মৃত্যুর চক্রান্ত কিছুটা হলেও আন্দাজ করেছিলেন, কিন্তু পারিবারিক সুনাম নষ্ট হওয়ার ভয়ে আজ অবধি কেউ মুখ খোলেননি। আর সেই কারণে সীমা দেবীর মৃত্যুতে তারা এত বেশি অবিচলিত। কিন্তু যে ভুলটা আপনি আজ করলেন, সেই ভুলটা পরবর্তীকালে আপনি আর কখনো করবেন না। আপনি না স্বীকার করলে কারোরই জানার কোনো উপায় নেই যে অল্প বিস্তর হলেও এই মৃত্যুর পেছনে আপনার একটা দায়বদ্ধতা আছে। সেদিন আপনার উপস্থিতিতেই তিনি এত উত্তেজিত হয়ে পড়েন। তারপর বাকিটা পরিস্থিতি সাহায্য করেছে আপনাকে সুবিচার দিতে। মার্ডার না হলেও অ্যাটেম্পট টু মার্ডার মানে খুনের প্রচেষ্টা করার জন্য আইন কিন্তু আপনাকে রেহাই দেবে না। আপনি আজ থেকে ভুলে যান যে আপনি এখানে এসেছিলেন এবং আমাকে কিছু বলেছিলেন। আপনার ভবিষ্যতের জন্য শুভ কামনা করি। দেবপর্ণার চোখ ছলছল করে উঠল। তিনি ব্যোমকেশকে ঠিকই চিনেছিলেন যে সম্পূর্ণটা শোনার পর ব্যোমকেশ তাকে কাঠগোড়ায় দাঁড় করাতে পারবে না, কারণ সে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। পরের দিন রামরতন বাবুকে ব্যোমকেশ এটাই জানিয়েছিল যে তার স্ত্রীর মৃত্যুর কারণের অনুসন্ধান করতে গিয়ে আরও একটি রহস্য উন্মোচন হয়েছে, জয়া দেবীর খুনের রহস্য। এবং সীমা দেবীর মৃত্যু একেবারেই দুর্ঘটনা, কারণ সদ্য রং করা বাড়িতে একজন অ্যাস্তমার রোগীকে থাকতে দেওয়া ছিল চূড়ান্ত ভুল। তারপর খাটের তলায় একটা রঙের কৌটো উপস্থিত ছিল, যাতে কিনা ছিল প্রচন্ড কেমিক্যাল তেলের গন্ধ। তার সাথে ব্যোমকেশ এও জানিয়ে দিল, যদি পুলিশের কাছে এই কেসটা যায় তাহলে জয়া দেবীর মৃত্যুর ষড়যন্ত্র খুব সহজেই বেরিয়ে আসবে, কারণ তার সমস্ত প্রমাণ একেবারে চোখের সামনে উপস্থিত আছে। আর এতে তাদের এতদিনের তৈরি করা সম্মান নষ্ট হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আর সীমা দেবীর ভয়ের কারণ ছিল তার পূর্বে করা পাপ, যা কাকতালীয়ভাবে কোনরূপ মেয়ের বিয়ের পর ভাবুক মনে বাসা বেঁধেছিল, সম্ভবত কোনো দুঃস্বপ্ন বা অন্য কোনো প্রকারে, যা আমারও জানা নেই। শেষ কথাগুলো বলে ব্যোমকেশ রামরতন বাবুর কাছে বিদায় জানিয়ে নিজের গন্তব্যস্থলে ফেরার অনুমতি নিয়ে নিল। বাইরে বেরিয়ে এসে ব্যোমকেশ বলল, আহ অজিত, মনটা অনেক বেশি ভারমুক্ত মনে হচ্ছে। আজকের দিনটা ভারী সুন্দর। সত্য বলল, তুমি কিন্তু কথা দিয়েছিলে এই রহস্য সমাধান করে 2 দিন ভালো করে দেবপ্রয়াগ ঘুরে তবেই কিন্তু ফিরবে। আমি বললাম, হ্যাঁ ব্যোমকেশ, জায়গাটা ভারী সুন্দর, কিন্তু এখানে আসার পর থেকে আমরা তো কিছুই দেখার সুযোগ পেলাম না। সত্যর সঙ্গে আমি একমত। দেবপ্রয়াগে 2 দিন থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমাদের ভ্রমণের মজা নেব। তবে হ্যাঁ, ধর্মশালা যেটা নির্ধারণ করবে সেটা কিন্তু এই আচার্যি বাবুর বাড়ি থেকে বেশ অনেকটা দূরে ঠিক করবে, কারণ আর এসব ভালো লাগছে না। ব্যোমকেশ বলল, একটা খটকা কিন্তু লেগেই রইল অজিত। খাটের তলায় রঙের কৌটোটা, এত কেমিক্যাল তেল কিন্তু সাধারণত রঙে ব্যবহার হয় না, তবে এত তীক্ষ্ণ গন্ধের কেমিক্যাল কেন রঙে ব্যবহার হয়েছিল, আর সেটা খাটের তলায় বা কি করছিল? তাছাড়া একজন অ্যাস্তমা রোগীর কাছে ইনহেলার কেন ছিল না সেদিন? দেবপর্ণা তো বলেছিলেন সে সব কিছুই জানেন না। এই নারীর মৃত্যুতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই।
কিন্তু ভাববার বিষয় এই মৃত্যুতে কি এখনো কোনো রহস্য লুকিয়ে ছিল? তবে কি দেবপর্ণার আড়ালে আরো কেউ উপস্থিত ছিল? এতক্ষণ আপনারা শুনছিলেন জোড়া খুনের রহস্য। খুব শীঘ্রই আবার একটি ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ব্যোমকেশ বক্সীর পাশাপাশি ভৌতিক গল্পের আসর একই রকম ভাবে চলতে থাকবে। আজকের মতো এখানেই বিদায়। নমস্কার।